আসসালামু আলাইকুম, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাই, আর ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দিবা ভাই, আর ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, ফাইন। আশা করি সবাই সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে সবকিছু আশা করি ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে চলো শুরু করে দিই। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করব। তোমাদের অনেকেই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র হয়তো বইও কিনা নেই, কোনো সমস্যা নাই। আজকের ক্লাস বা এই ক্লাসগুলো যেগুলোই হবে সেগুলোই যদি ফলো করো আর যে প্রবলেমগুলো হোমওয়ার্ক দিব সেগুলোই যদি করো, তাহলেই কিন্তু আমি মনে করি চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই, যেহেতু তোমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করতেছো, ফিজিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের মধ্যে ডিফারেন্সটা কি জানো? মানে ফিজিক্স সেকেন্ড পেপার এর যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলা তোমরা দেখবা অনেকটাই মানে টেমপ্লেট টাইপের কোশ্চেন হয়, অনেকটাই টেমপ্লেট টাইপ কোশ্চেন। টেমপ্লেট টাইপ কোশ্চেন বলতে কি বোঝাচ্ছি? টেমপ্লেট টাইপ কোশ্চেন বলতে বোঝাচ্ছি যে একই টাইপের কোশ্চেনই ঘুরাই ফিরাই দেয়, ডাটা জাস্ট চেঞ্জ হয়। কারণ কি, ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, এই অধ্যায়গুলো হচ্ছে বেসিকের অধ্যায়। এই অধ্যায়গুলোতে যত রকমের ক্রিয়েটিভ কোশ্চেন করা যায়, তাপগতিবিদ্যাতে চাইলেও সেটা করা যায় না। কারণ তাপগতিবিদ্যাতে আমরা কিছু ইঞ্জিন নিয়ে পড়াশোনা করব, এই ইঞ্জিনের তো আর ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করা যাবে না। ইঞ্জিনের ক্যারেক্টারিস্টিক এমন তো না যে এই ইঞ্জিনটাকে আমরা অন্য ইঞ্জিন বানায় ফেলতে পারবো। এই ইঞ্জিনের যে ধর্ম আছে, যেই সূত্র আছে, সেগুলোই প্রয়োগ করতে হবে। বড়জোর কিছু এই সূত্রর মধ্যে এই ডাটা দিয়ে এই ডাটাটা না চেয়ে অন্য ডাটা দিয়ে অন্য ডাটা চাবে, এতটুকুই খালি ঘুরাইতে পারে। এগুলো খুবই সহজ, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা। ফিজিক্স সেকেন্ড পেপারের কোশ্চেনটা একটু টেমপ্লেট টাইপের হয়, এটাতে নাম্বারও ওঠে বেশি। তোমরা যদি খেয়াল করে দেখো, ফিজিক্স ফার্স্ট পেপারের পরীক্ষা আর ফিজিক্স সেকেন্ড পেপারের পরীক্ষা, ফিজিক্স সেকেন্ড পেপারের পরীক্ষায় মার্কস তোমাদের সব সময় বেশি আসবে। আর এটা তো একটা ভালো খবর, তাই না? টেমপ্লেট টাইপের কোশ্চেন আসে, মোটামুটি পারা যায়। তবে একটা একটু খারাপ খবর আছে, সেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারটা একটু বড়। ফিজিক্স ফার্স্ট পেপারের চেয়ে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো একটু বড়। তারপরও আমি বলবো যে এইগুলো যদি একবার ভালো করে কেউ বোঝে, তার নাম্বার কেউ সরাইতে পারবে না। মানে কোনো স্টুডেন্ট ভালো করে বুঝে ফেললো, তাহলে সে যে কোনো জায়গায় পরীক্ষা দেখ না কেন, ধরো এই যে তাপগতিবিদ্যা তোমরা আমার কাছে পড়তেছো, আমার কাছে পড়ার পরে তোমরা বুয়েটের কোশ্চেন করো বা যে কোনো জায়গার কোশ্চেনই করো, তোমরা পারবাই। ইনশাল্লাহ তোমরা পারবাই, কারণ এটাতে খুব বেশি ঘোরানো সম্ভব না। ঠিক আছে? আরেকটা জিনিস অনেকেরই প্রশ্ন, যে এই অধ্যায়টা পড়ার জন্য কি পূর্বের কোনো অধ্যায়ের বেসিক লাগবে কিনা? উত্তর হচ্ছে না। হ্যাঁ, আদর্শ গ্যাসের একটা ছোট্ট বেসিক দরকার পড়ে, সেইটা আমি এই ক্লাসেই দেখা দেবো, মানে এই চ্যাপ্টারে পড়ানোর সময় ক্লাসগুলোতেই দেখাই দিব। ঠিক আছে? সো তোমাদের যদি আগে কিছু নাও পড়ে আসো, কোনো সমস্যা নেই। তোমরা একটু কয়েকটা জিনিস একটু বলো তো, তোমাদের 9-10-এ তাপ রিলেটেড চ্যাপ্টারটা কি ছিল শর্ট সিলেবাসে? তাপ রিলেটেড চ্যাপ্টার একটা ছিল না, তাপ? সেটা কি শর্ট সিলেবাসে ছিল নাকি ছিল না? আচ্ছা, ছিল না। না থাকলেও কোনো সমস্যা নাই, বিগত 2 বছর ধরে এটা ছিল না। বিগত 2 বছরকেও মানে 23 এবং 24 দুই ব্যাচকেই আমরা তাপগতিবিদ্যা পড়াইছি, তাহলে ওইভাবেই পড়াবো যে তোমরা কিছু পারো না সেটা বুঝে নিয়ে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমার এই কয়েকটা জায়গায় একটু বেসিক একটু এক্সট্রা দেখাই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো চলো, কোনো প্রবলেম নাই, আমরা এটা শুরু করি। আচ্ছা, ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে তো কথাবার্তা বললাম, এবার আসি তাপগতিবিদ্যা নিয়ে কিছু কথাবার্তা বলি। তাপগতিবিদ্যা তোমরা হয়তো যারা বই আছে তারা হয়তো সূচিপত্রটা দেখলে দেখবা, প্রথম অধ্যায়টা তাপগতিবিদ্যা, পরের দুইটা অধ্যায়, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় হচ্ছে তড়িৎ, এর পরের দুইটা অধ্যায় হচ্ছে চুম্বক, এর পরের দুইটা অধ্যায় হচ্ছে আলো। তার মানে তড়িৎ, চুম্বক, আলো এগুলো সবগুলা নিয়ে দুইটা দুইটা করে অধ্যায় আছে। তাপগতিবিদ্যা তাপ নিয়ে একমাত্র অধ্যায়। তাপগতিবিদ্যা তাপ নিয়ে একমাত্র অধ্যায় হওয়ার কারণে এখান থেকে প্রশ্ন আসবেই। এখানের প্রশ্ন মিস যাবে না, এটা শিওর, এখান থেকে প্রশ্ন আসবেই। এখান থেকে আমি যদি একটু বলি যে কেমন গুরুত্ব এই চ্যাপ্টারটার, এটা একটু বলেন ভাইয়া। এখান থেকে 1 বা 2টা সিকিউ তুমি পাবা ফিজিক্স সেকেন্ড পেপার এক্সামে। এটা কিন্তু 2টা সিকিউ আসার মতন চ্যাপ্টার, এবং 2টা সিকিউ প্রায়ই আসে। 2টা সিকিউ আসা মানে কিন্তু বুঝতেই পারতেছো 20 মার্কস তুমি অলরেডি পেয়ে যাচ্ছ। পরীক্ষাই হবে তোমার 50 মার্কসের সিকিউ পরীক্ষাটা, 8টার মধ্যে 5টা দিতে হবে, তার মধ্যে 2টা তুমি এই চ্যাপ্টার থেকে দিয়ে ফেলতে পারবা, আর বাকি 10টা অধ্যায় থেকে বাকি 3টা দিলেও হবে। ঠিক আছে? এর পরবর্তীতে এমসিকিউর ক্ষেত্রেও এটা অনেক প্রায়োরিটি, কারণ আমি বললামই তো তাপ নিয়ে একমাত্র চ্যাপ্টার এটা, 3 থেকে 4টা এমসিকিউ আসার চান্স এখান থেকে আছে। অ্যাডমিশনের কথা যদি বলি, এই চ্যাপ্টার থেকে বুয়েটে
একটা বা দুইটা কোশ্চেনও হতে পারে, রিটেন কোশ্চেন। বোর্ডে কিন্তু ফিজিক্সের প্রশ্নই আসে, বিগত বছরগুলোতে হচ্ছে 13টা, 13টার মধ্যে দুইটা কোশ্চেন মানে 20 মার্কস, এটা কিন্তু হিউজ ডিল। তার মানে বোঝা যাচ্ছে এই চ্যাপ্টারটার গুরুত্ব অপরিসীম। এই চ্যাপ্টারটা ভালো করে পড়তেই হবে যদি কেউ ফিজিক্স সেকেন্ড পেপারে ভালো করতে চায়। আর এই চ্যাপ্টারটা সহজও তুলনামূলক, হ্যাঁ একটু বড় বাট সহজ, বড় বাট সহজ। আমাদের টোটাল ক্লাস লাগবে কয়টা? বিগত বারগুলোতে 14-15টা ক্লাস লাগছে, তোমাদের যেহেতু টাফ ছিল না 9-10-এ, তো আলটিমেটলি ধরে নাও না 16টা-17টার মতন ক্লাস লাগতে পারে। বাট যতটুকুই ক্লাস লাগবে এটা অর্থিক, ফুললি অর্থিক হবে। এই চ্যাপ্টারটা একটা কমপ্লিট করে ফেলা মানে তোমার একটা অ্যাচিভমেন্ট আনলকড, হ্যাঁ এরকম টাইপের চ্যাপ্টার এটা। তো চলো শুরু করি আমরা তাপগতিবিদ্যা অধ্যায়। ওকে ফাইন। ওকে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ নামটার মধ্যে তাপ গতিবিদ্যা, তাপ নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তো আমরা শুরুতেই যে কনসেপ্টটা পড়বো সেই কনসেপ্টটার নাম হচ্ছে থার্মোমিতি, ইংলিশে বললে থার্মোমেট্রি। থার্মোমিতি নামটা শুনে কিসের কিসের কথা মনে হচ্ছে? থার্মোমিটার, থার্মোমিটার একটা ভাইব আসতেছে না? তাপমাত্রার একটা ভাইব আসছে, এক্স্যাক্টলি। থার্মোমিতি কি? থার্মোমিতি হচ্ছে তাপবিজ্ঞানের, আমার সাথে সাথে লিখবা সবাই, হ্যাঁ, তাপবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা নিয়ে আলোচনা করা হয়, নিয়ে আলোচনা করা। এগুলো কিন্তু এমসিকিউতেও আসে, জ্ঞানমূলকেও আসে, ঠিক আছে? বুঝতে পারছো? তাপবিজ্ঞানের যে শাখায় কি নিয়ে? তাপমাত্রা নিয়ে আলোচনা করা হয়, সেই বিজ্ঞানের শাখাটার নামই হচ্ছে কি? থার্মোমিতি। এখন প্রশ্ন হলো তাপমাত্রা কি? তাপমাত্রা কি তোমরা কি জানো? তাপমাত্রা জিনিসটা কি? তাপ আমরা জানি সবাই এক ধরনের শক্তি, তাপ এক ধরনের শক্তি, বাট তাপমাত্রা জিনিসটা কি বলতে পারবা কেউ? মানে তাপমাত্রা জিনিসটা কি? তাপীয় অবস্থা বলতেছো অনিন্দিতা মহান্তা, তারপরে সামিয়া বিনতে ইকবাল বলতেছো মান, ইউসুফ রহমান বলছো তাপের পরিমাণ। না না, একটু ভুল আছে, একটু বলি। তাপমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাইয়া? টি দিয়ে, হ্যাঁ। আর তাপকে কিউ দিয়ে প্রকাশ করি। কিউ ইকুয়াল টু 100 মানে তাপের পরিমাণ 100 জুল। টি ইকুয়াল টু 100, সাপোজ 100 ডিগ্রি সেলসিয়াস, মানে কোনো একটা বস্তু কতটুকু ঠান্ডা বা গরম, সেই ঠান্ডা গরমের পরিমাণ। আমরা কোনো একটা বস্তুকে ধরলে আমাদের কি একটা তাপীয় অনুভূতি বলতে একটা বিষয় হয়তো, তাই না? বলি না এই এটা ধরিস না, এটা গরম, এটা অনেক ঠান্ডা, বলি তো আমরা, তাই না? আমাদের একটা তাপীয় অনুভূতি বা একটা সেন্সেশন বলতে কিছু একটা আছে, রাইট? আমরা যেটার মাধ্যমে কি তাপ মানে কতটুকু গরম বা ঠান্ডা সেটা ফিল করতে পারি। এখন এটা তো আমরা ধরো সাপোজ দুইটা গরম বস্তু আছে আমার কাছে, দুইটা গরম বস্তু আছে, দুইটাকেই ধরে গরম বলতেছি, ফাইন। কিন্তু কোনটা বেশি গরম? গরমের মধ্যেও প্রকারভেদ আছে না? এটা একটু বেশি গরম, এটা একটু কম গরম। আমরা তো এই যে বেশি গরম কিনা, কম গরম কিনা, বেশি ঠান্ডা কিনা, কম ঠান্ডা কিনা, এই জিনিসগুলো মাপি একটা ভ্যালু দিয়ে, একটা মান দিয়ে, সেই মানটাই হচ্ছে তাপমাত্রা। তাহলে তাপীয় অনুভূতি পরিমাপের মান ই হলো কি? তাপমাত্রা। তাপীয় অনুভূতি পরিমাপের মান ই হলো তাপমাত্রা। হ্যাঁ, এখন এই মানটা কেমনে মাপে? এই মানটা মাপার জন্য তোমরা হয়তো বিগত 1-2 বছর আগে দেখছো যে সবার ঘরে ঘরে থার্মোমিটার খুব দরকার পড়তো কোভিড টাইমে, তাই না? জ্বর টেস্ট করতো আমার প্রায়। তো থার্মোমিটার দিয়ে এই তাপমাত্রার মান মাপি, অর্থাৎ তাপীয় অনুভূতির যে পরিমাপ, সেই পরিমাপের মানটা মাপি। গরম নাকি অনেক গরম, ঠান্ডা নাকি অনেক ঠান্ডা, এই জিনিসগুলো আমরা মাপি। এখন প্রশ্ন হলো তোমরা কি জানো মানুষও কিন্তু, বা আমি তুমি আমরাও কিন্তু এক ধরনের থার্মোমিটার। থার্মোমিটার না আমরা কোনো একটা জিনিস ধরে বুঝতে পারি না এটা গরম, কোনো একটা জিনিস ধরে বুঝতে পারি না ঠান্ডা, তাহলে আমরাও তো অ্যাকচুয়ালি থার্মোমিটার। বাট আমরা ওই ভ্যালু আকারে বা অত প্রিসাইসলি মাপতে পারি না। বাট যদি বলো যে থার্মোমিটারের যা যা বৈশিষ্ট্য আমরা মান দিয়ে মাপতে পারি না, কিন্তু আমরা তাপীয় অনুভূতিটা তো জানতে পারি বা বুঝতে পারি যে গরম কিনা বা ঠান্ডা কিনা। মানুষও কিন্তু এক ধরনের থার্মোমিটার। আমাদের হাত, আমাদের আঙ্গুল, আমাদের জিহ্বা, এই জিনিসগুলোও কিন্তু এক একটা থার্মোমিটার, কারণ এগুলো আসলে কি ঠান্ডা বা গরম কিনা জানতে পারে। হ্যাঁ, অ্যাকুরেটলি পারে না, বাট ঠান্ডা বা গরম কিনা জানতে পারে, ঠিক আছে?
এখন প্রশ্ন হলো, আমরা থার্মোমিটার বলছি ভালো কথা, এখন তার মানে আগুনের তাপমাত্রা মাপার জন্য কি আমরা আমাদের হাত ইউজ করবো বা জিহ্বা ইউজ করবো? করলে তো শেষ, পুড়ে যাব, তাই না? তো এই কারণে আমাদের আসলে কিছু ডিভাইসের দরকার পড়ছে, যেই ডিভাইসগুলো হচ্ছে কি আমরা থার্মোমিটার হিসেবে পাই। ঠিক আছে, তাহলে প্রথম কথা শেষ। থার্মোমিটার কি, থার্মোমিটার ডেফিনেশন এবং তাপমাত্রা জিনিসটা কি, তাপীয় অনুভূতি পরিমাপের যে মান, ঠিক আছে, যে রাশি বা যে মান। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে যাই আমাদের তাপীয় অনুভূতি পরিমাপের রাশি তো দেখলাম, এবার আমরা থার্মোমিটার বানাবো। আজকের ক্লাসে তোমাদেরকে বড়লোক বানাই দিব। কিভাবে বড়লোক বানাই দিব? আজকের ক্লাসের উদ্দেশ্য হলো গিয়ে যে আমরা থার্মোমিটার বানাবো ঘরোয়া পদ্ধতিতে। এটা কোভিড টাইমে শেখাই দিলে তোমরা পুরো ব্যবসা করে লাল লাল হয়ে যেতে পারতো আর কি। আমরা আজকে একদম স্ক্র্যাচ থেকে, ধরো থার্মোমিটার নাই, পৃথিবীর সব থার্মোমিটার হঠাৎ করে গায়েব হয়ে গেছে, তুমি তারপরও থার্মোমিটার বানায় তুমি যে কোনো কিছু পরিমাপ, যে কোনো কিছু তাপমাত্রা এক্স্যাক্টলি পরিমাপ করতে পারবা। ঠিক আছে, তো যেহেতু থার্মোমিটার বানাবো, থার্মোমিটার বানানোর জন্য আমাদের এক্সিস্টিং একটা থার্মোমিটার আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে কি পারদ থার্মোমিটার, তাই না? পারদ থার্মোমিটার, এটার সাথে তো আমরা পরিচিত, তাই না? বাসা বাড়িতে আছে নর্মালি গোলাপি কালারের একটা বাক্সে বা কেসে থাকে। ঠিক আছে, পারদ থার্মোমিটারে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে, কি হয় বলো তো? পারদ থার্মোমিটার তোমরা হয়তো দেখছো, একটা কলম টাইপের ডিভাইস, সেটার মধ্যে কিছু পারদ থাকে, যদি তাপ বা গরম বেশি দাও তাহলে কি সেটা প্রসারিত হয়, তাই না? সেটা প্রসারিত হয়। পারদ প্রসারিত হয়। ঠিক আছে, যেটা আমরা হাইট দিয়ে দেখি, তাই না? যদি দেখি যে এই মানটা অনেক উপরে, তাহলে আমরা 101 বলি, 101 ডিগ্রি জ্বর আসছে। আরো উপরে গেলে 103 ডিগ্রি জ্বর আসছে। নিচে নামলে আমরা বলি মানে এই মান, পারদটা প্রসারণ সংকোচনের মাধ্যমে সে উপরে উঠে নিচে নেমে সে কত তাপমাত্রার মধ্যে সংযুক্ত, কত তাপমাত্রায় তুমি তাকে লাগাইছো, সেটা সে প্রকাশ করে। ঠিক আছে, এখন এই লাইনটা কেন লিখলেন ভাইয়া? এই লাইনটা তো সবারই জানা। এই লাইনটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমি এই লাইনটা থেকে তোমাদের দুইটা রাশি সম্বন্ধে পরিচয় করাইতে চাই। ফার্স্ট অফ অল, পৃথিবীতে তো বস্তুর অভাব নাই, অনেক ধরনের বস্তু আছে, অনেক ধরনের পদার্থ আছে। হোয়াই পারদ? পারদ ছাড়া অন্য কিছু কেন নিলাম না? পানি থার্মোমিটার কেন বানাইলাম না? হ্যাঁ, পানি বা অন্যান্য বস্তুর ক্ষেত্রেও তোমরা জেনে থাকবা, সেগুলোতেও কিন্তু তাপ দিলে বা তাপমাত্রা বাড়াইলে কি হয়? প্রসারণ হয়। পারদই কেন বলতে পারো কেউ? মানে কেন পারদ? অন্য বস্তু তো নিতে পারতাম। পারদ থার্মোমিটারের মধ্যে আমরা পানি নিয়ে রাখলাম, সেটা দিয়ে কেন হিসাব করি নাই? তাপ সুপরিবাহী না, এখানে খেয়াল করো, পারদ তরল, কেন তরল অন্য কিছু নিতাম, কোক থার্মোমিটার, কোক ভরে 7 আপ ভরে 7 আপ থার্মোমিটার, সেগুলোও তো তাপ দিলে প্রসারিত হয় না? অন্য ওইগুলো তো তাপ দিলে প্রসারিত হয়, সব পারদ থার্মোমিটার প্রসারিত, ওগুলো প্রসারিত হয়। পার্থক্য হলো, হ্যাঁ অন্যান্য বস্তু যদি নিতাম, অন্যান্য পদার্থ যদি নিতাম সেটাও প্রসারিত হতো, বাট সেটা পারদের মতন এত দৃশ্যমান লেভেলের প্রসারণ দেখাইতো না। পারদটা একটু বেশি প্রসারণ হয়। তাহলে এই যে পারদ অন্য সব বস্তু থেকে জিতে গেল, কেন পারদই নেওয়া হইল? পারদের কি এমন গুণ? পারদ অবশ্যই অন্যান্য বস্তু থেকে কিছুটা হইলেও আলাদা কোনো কোনো জায়গা দিয়ে, সেই কারণে পারদটাকে আমরা একটা নামে রাখবো, সেটাকে বলবো তাপমিতিক বস্তু। তাপমিতিক বস্তু, পারদ এক ধরনের তাপমিতিক বস্তু। তাপমিতিক বস্তুর কেন বলা হইল পারদকে? পারদকে যদি তুমি তাপমাত্রা দাও, তাহলে তাপমাত্রা বাড়াও, তাহলে তার যে কোনো একটা ধর্মের সে এমন উল্লেখযোগ্য পরিবর্তন দেখাবে, যে কারণে সেটা থার্মোমিটার হিসেবে ব্যবহার করার জন্য সব থেকে পারফেক্ট, সব থেকে সুইটেবল। তাহলে তাপমিতিক বস্তু কারা? তাপমিতিক বস্তু হচ্ছে তারাই যাদেরকে তাপমাত্রা বাড়ালে তাদের যে কোনো একটা ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন পাবা বা দৃশ্যমান পরিবর্তন পাবা। হ্যাঁ, পানিরও হয়তো পরিবর্তন হবে, পানি পারদের বদলে ব্যবহার করে জ্বর মাপলে হয়তো পানিও প্রসারণ দেখাবে, বাট ওইটার প্রসারণটা দেখতে তোমার ম্যাগনিফাইং গ্লাস লাগবে, অনেক অল্প প্রসারণ দেখাবে। সেই তুলনায় পারদকে তুমি খালি চোখেই অবজার্ভ করতে পারতেছ। ঠিক আছে, তো কি বোঝা গেল? তাপমিতিক বস্তু কারা? যে সব লিখে রাখো আমার সাথে সাথে, সংজ্ঞা লেখো, সংজ্ঞা। তাপমিতিক বস্তু কারা? যে সকল বস্তুতে বা যে সকল বস্তুর তাপমাত্রা বাড়ালে তার যে কোনো ধর্মের
উল্লেখযোগ্য পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে তাপমেতিক বস্তু কারা, ডেফিনেশন আসবে কিন্তু জ্ঞানমূলকে, যে সকল বস্তুর তাপমাত্রা বাড়লে তার যে কোনো একটা ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন হবে। এখন প্রশ্ন হলো সব ধর্মেরই পরিবর্তন হইতে হবে? পারদের কি সকল ধর্মেই চেঞ্জ হয়? তাপমাত্রা বাড়াইলে পারদের কালার আমরা সবাই জানি যে সিলভার কালার, ওই সিলভার কালার থেকে কি গোল্ডেন কালার হয়ে যায়, প্লাটিনাম কালার হয়ে যায়, তামার কালার হয়ে যায় না তো? কালারও তো একটা ধর্ম। বা পারদ থেকে গন্ধ, আমরা জানি গন্ধহীন পারদ, তাই না? তাপমাত্রা বাড়াইলে কি গন্ধ সে ছড়ায়, সেটাও তো একটা ধর্ম না, হয় না? শুধু সে কি দেখাচ্ছে, প্রসারণ ধর্মটা দেখাচ্ছে। অন্য তার কিন্তু আরো ধর্ম ছিল, পারদের মধ্যেই তুমি আরো অনেক ধর্ম, মানে একটা বস্তুর মধ্যে তো অনেক ধরনের ধর্ম থাকতে পারে, সেই ধর্মগুলো কিন্তু সে চেঞ্জ করে নাই। সে এমন একটা ধর্মেরই চেঞ্জ করছে যেটা কি পারদের জন্য ইউনিক। সেটা কি? তোমার প্রসারণ, তাই না? তাহলে প্রসারণ হওয়াটা পারদের জন্য স্পেশাল ধর্ম। অন্য আরো ধর্ম ছিল, তাপমাত্রা বাড়ালে সেই ধর্মগুলোর কিন্তু পারদের ক্ষেত্রে চেঞ্জ হয় নাই। কোনটার চেঞ্জ হয়েছে? জাস্ট প্রসারণ ধর্মটার চেঞ্জ হয়েছে। তাই এই প্রসারণ ধর্ম, এটা যেহেতু একটু স্পেশাল, অনেকগুলো ধর্ম ছিল তার মধ্যে এই ধর্মটা একটু স্পেশাল পারদের ক্ষেত্রে, তাই এই ধর্মটাকে আমরা নাম দিব কি? তাপমিতিক ধর্ম। তাপমিতিক ধর্ম কি? তাপমিতিক ধর্ম হচ্ছে তাপমিতিক বস্তুর ওই ধর্ম যা তাপমাত্রা বাড়ালে উল্লেখযোগ্য পরিবর্তন দেখায়। লিখে ফেলো আমার সাথে সাথে। তাপমিতিক ধর্ম কি? তাপমিতিক ধর্ম ডেফিনেশন আসবে কিন্তু, হ্যাঁ। তাপমিতিক বস্তুর যে ধর্মের তাপমাত্রা পরিবর্তনে উল্লেখযোগ্য পরিবর্তন হয় বা দেখায় তা। তাহলে কোন ধর্ম? সেই ধর্ম যেই ধর্মের তাপমাত্রার পরিবর্তনে উল্লেখযোগ্য পরিবর্তন হয়। অন্য আরো ধর্ম ছিল পারদের, ওই ধর্মগুলো তাপমাত্রা বাড়ানোতে বা কমানোতে পরিবর্তন হয় নাই, উল্লেখযোগ্য পরিবর্তন হয় নাই, দৃশ্যমান পরিবর্তন হয়নি, বাট প্রসারণ ধর্মটা হয়েছে। তাই প্রসারণ ধর্মটা পারদের জন্য কি? তাপমিতিক ধর্ম। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এরকম তাহলে তাপমিতিক বস্তু পৃথিবীতে কি একটা? তাপমিতিক ধর্ম পৃথিবীতে কি একটা? না, এরকম অসংখ্য তাপমিতিক বস্তু আছে, তাপমিতিক ধর্ম আছে। বেসড অন কোন থার্মোমিটার তুমি ইউজ করছো। দেখো আমরা ব্লেড দিয়ে কি কাটি? নখ কাটি, ব্লেড দিয়ে হয়তো কাগজ কাটি, ব্লেড দিয়ে ছোট ছোট জিনিসপত্রগুলো কাটি। ব্লেড দিয়ে তুমি যদি গাছ কাটতে চাও হবে? গাছ কাটতে চাও, এটা কি পারফেক্ট? হ্যাঁ, ব্লেড কাটার যন্ত্র, বাট কাটার যন্ত্র হইলেও তো সেটা গাছ কাটার জন্য পারফেক্ট না। আবার কুড়াল দিয়ে তুমি নখ কাটতে বলি যদি, তোমার মানে একটা কুড়াল দিয়ে তোমাকে বললাম তোমার নখ তুমি কাটো, এটা কি পারফেক্ট? এটা পারফেক্ট না। কুড়াল গাছ কাটার জন্য পারফেক্ট, আবার ব্লেড নখ কাটার জন্য পারফেক্ট, তাই না? তো দুইটাই কাটার যন্ত্র, কিন্তু এক একটা ক্ষেত্র আছে, এক একটা ক্ষেত্রের জন্য উপযোগী। তেমনি পারদ থার্মোমিটার, হ্যাঁ, তাপমাত্রা পরিমাপের যন্ত্র। তার মানে এ না সে সারা পৃথিবীর সব কিছুর তাপমাত্রা মাপতে পারবে। সে মানুষের জ্বর যতটুকু রেঞ্জের মধ্যে থাকে, এই টাইপের রেঞ্জের মধ্যে সে পারফেক্ট। বাট অন্য রেঞ্জে তুমি যদি যাও, বড় রেঞ্জ, বড় তাপমাত্রা যদি মাপতে চাও, তাহলে কিন্তু তুমি পারদ থার্মোমিটার নিয়ে গেলে হবে না, তখন তোমার অন্য থার্মোমিটারের ব্যবস্থা করতে হবে, তাই না? তাহলে আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অন্য আর কি কি থার্মোমিটার আছে পারদের মতন, সেই জিনিসটা। আরো কি কি থার্মোমিটার, আরো কি কি তাপমিতিক বস্তু আছে, আরো কি কি তাপমিতিক ধর্ম আছে। পারদ থার্মোমিটারের ক্ষেত্রে তো চেখেই ফেললাম, পারদ হচ্ছে তাপমিতিক বস্তু আর প্রসারণ হচ্ছে তাপমিতিক ধর্ম পারদ থার্মোমিটারের জন্য। তেমনি এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিলের এই কলাম জুড়ে আছে কত ধরনের থার্মোমিটার আছে। বিশেষ করে আমাদের এইচএসসি লেভেলে লাগে কত ধরনের থার্মোমিটার। কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার, সবাই এটার বাংলাগুলো লেখো আমার সাথে সাথে। স্থির আয়তন গ্যাস থার্মোমিটার। আচ্ছা, থার্মোমিটার কথাটা লিখতেছি না, স্থির আয়তন গ্যাস থার্মোমিটার। থার্মোমিটারটা তোমরা নিজেরা লিখে নিবা, আমি ডট দিয়ে দিছি।
এরপরে এই থার্মোমিটারটা যে স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, এটা এক ধরনের থার্মোমিটার। এটা মানুষের জ্বর না মাপার জন্য হয়তো উপযোগী না, কিন্তু এটার আবার একটা ক্ষেত্র আছে, এটা আবার প্রয়োগ করা যায়, এরকম একটা ক্ষেত্র আছে, এরকম একটা উপযোগী তাপমাত্রা আছে। এটার তাপমিতিক ধর্মটাকে, মানে এই প্রত্যেকটা থার্মোমিটারের একটা তাপমিতিক ধর্ম আছে, প্রত্যেকটা থার্মোমিটারের একটা তাপমিতিক বস্তু আছে, ঠিক আছে? তাহলে এটার তাপমিতিক ধর্মটাকে, তাপমিতিক ধর্মটা হচ্ছে চাপ। তাপমিতিক ধর্মটা কি? প্রেসার বা চাপ। ক্লিয়ার? তাপমিতিক ধর্মটা কি? প্রেসার বা চাপ। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, এটার ভাইয়া তাপমিতিক বস্তুটাকে, তাপমিতিক বস্তু লেখাই আছে কে? গ্যাস। স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, এখানে তাপমিতিক বস্তুকে গ্যাস, এখানে তাপমিতিক ধর্মকে চাপ, ঠিক আছে? একইভাবে এরপরেরটাতে চলে যাই। এরপরেরটা দেখো, এরপরেরটা কি? স্থির কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটার, এটা হচ্ছে স্থির চাপ গ্যাস থার্মোমিটার, ঠিক আছে? স্থির চাপ গ্যাস থার্মোমিটার, এখানে তাপমিতিক বস্তুকে গ্যাস, তাপমিতিক ধর্মকে আয়তন। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে এসে পড়বে, একটু পরেই দেখাবো এগুলো যে এমসিকিউতে আসে। হ্যাঁ, এরপরে আসো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স থার্মোমিটার। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স থার্মোমিটার মানে কি? রোধ থার্মোমিটার। রোধ, রোধ দিয়ে সে তাপমাত্রা মাপে। হ্যাঁ, রোধ থার্মোমিটার, ঠিক আছে? রোধ থার্মোমিটার, এইটার মধ্যে তাপমিতিক ধর্মকে, তাপমিতিক ধর্ম হচ্ছে রোধ, তাপমিতিক বস্তুকে, তাপমিতিক বস্তু হচ্ছে নরমালি ধাতব একটা পরিবাহী, ধাতব একটা পরিবাহী। যেমন এই যে এখানে ছবি আছে, এইটা হচ্ছে রোধ থার্মোমিটার, এটা হচ্ছে রোধ থার্মোমিটার। এটা দিয়ে আমরা তাপমাত্রা মাপতে পারি, এটা দিয়েও যেমন তাপমাত্রা মাপা যায়, পারদ থার্মোমিটার, এটা দিয়েও তাপমাত্রা মাপা যায়। এখানে একটা সরু দণ্ড দেখতে পাচ্ছ না? এইটা হচ্ছে তাপমিতিক বস্তু হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো থার্মোকাপল। থার্মোকাপল, এটা বাংলায়ও থার্মোকাপলই বলে, থার্মোকাপলই বলে। তো এই জিনিসটা কি? এই জিনিসটার হচ্ছে, এটা আমরা যখন বুয়েটে ফার্স্ট ইয়ারে পড়ছি, বুয়েটে ফার্স্ট ইয়ারে ফিজিক্স ল্যাবে আমাদেরকে এই থার্মোকাপল এস্টাবলিশ করা, মানে থার্মোকাপল দিয়ে একটা বস্তু দিয়ে দিছে, সেটার তাপমাত্রা বের করার একটা প্র্যাকটিক্যাল ছিল। এটা তোমরাও পাবা, তোমরাও যতক্ষণ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে কোনো সাবজেক্টে যাও না কেন, তোমাদের ফিজিক্স ল্যাব থাকবে, সেখানে তোমরা এটা করতে হবে। তো এইটা দিয়ে কি করে, এখানে কি করে জানো? ইএমএফ, ইএমএফ কথার সাথে পরিচিত থাকার কথা। ইএমএফটা কি বলো তো? ইএমএফটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ তোমরা হয়তো 9-10-এ পড়ছো, ই দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ চালক শক্তি। এই কথাটাকে পড়ছো? তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তিটা কি? ভোল্টেজ না? ভোল্টেজ, রাইট? এটা তো ভোল্টেজ একটা। তো এইটাতে ভোল্টেজ মাপার মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা হয়। যেমন এখানে কি? রোধ মাপার মাধ্যমে। ধরো রোধের মান 20 ওহম আসলে তুমি বলবা এই তাপমাত্রা, রোধের মান 21 ওহম আসলে তুমি বলবা এই তাপমাত্রা, রোধের মান 22 ওহম আসলে কোন একটা বস্তুর গায়ে লাগাইছো, রোধের মান 22 ওহম। 22 ওহমের জন্য একটা তাপমাত্রা, প্রত্যেকটা রোধের মানের জন্য একটা তাপমাত্রা ফিক্সড। হ্যাঁ, তো এইটা যেমন এভাবে কাজ করে, তেমনি এই যে ইএমএফ মানে এটা হচ্ছে ভোল্টেজ পরিমাপ। থার্মোকাপল যদি তুমি কোনো যেই বস্তুর তাপমাত্রা বের করো, ধরো সাপোজ তুমি এটা তাপমাত্রা বের করতে চাচ্ছো থার্মোকাপল দিয়ে, তাহলে এটার গায়ে থার্মোকাপল লাগাবা, থার্মোকাপলের দুইটা মাথা থাকে, লাগাবা, লাগাইলে এই থার্মোকাপলের যে রিডিংটা আসবে, ওই ডিভাইসের যে রিডিংটা আসবে এত ভোল্টেজ, ওই ভোল্টেজটা দেখে তুমি ম্যানুয়ালে যাবা, তোমার একটা বই থাকবে, ওই ম্যানুয়ালে যাবা, দেখবা যে এত ভোল্টেজ হইলে কত তাপমাত্রা, এত ভোল্টেজ হইলে এত তাপমাত্রা। তো এভাবে থার্মোকাপল মানে ভোল্টেজ মাপার মাধ্যমে ওই ভোল্টেজ, এক একটা ভোল্টেজের জন্য এক একটা তাপমাত্রা বরাদ্দ থাকে, সে এভাবে তাপমাত্রা মাপে, ঠিক আছে? তাহলে এটা কি? ভোল্টেজ, ঠিক আছে? লিখে রাখো, এটা হচ্ছে রোধ, এটা হচ্ছে কি? ভোল্টেজ বা তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি 9-10-এ পড়ছে, ঠিক আছে? আচ্ছা, আর নিচেরটা হচ্ছে মার্কারিন গ্লাস থার্মোমিটার, এটা হচ্ছে পারদ থার্মোমিটার। এটা এই এখানেই লেখা আছে পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটারে পারদ হচ্ছে তাপমিতিক বস্তু, আর প্রসারণ, ঠিক আছে? প্রসারণ, আরো ক্লিয়ারলি বললে দৈর্ঘ্যের প্রসারণ বলে। আরো ক্লিয়ারলি বললে কি? দৈর্ঘ্যের প্রসারণ। প্রসারণটা কার? দৈর্ঘ্য বরাবর সে প্রসারিত হয় না? দৈর্ঘ্য প্রসারণ। হ্যাঁ, আরো ক্লিয়ারলি যদি বলো তাহলে দৈর্ঘ্য প্রসারণ তাপমিতিক ধর্ম হিসেবে কাজ করে। তাহলে আমরা কি শিখলাম এই পেজ থেকে? অনেকগুলো থার্মোমিটার, এবং সেই থার্মোমিটারগুলোর প্রত্যেকের তাপমিতিক বস্তু কোনটা, তাপমিতিক ধর্মগুণ। এখন এইখান থেকে প্রশ্ন আসবে কিভাবে? এখান থেকে প্রশ্ন আসবে কিভাবে? যেমন আমরা একটা করেই ফেলি একটা প্রশ্ন,
এই যে প্রশ্নটা দেখো কি বলছে, স্থির চাপে গ্যাস থার্মোমিটারে উষ্ণতামিতিক, আরেকটা বলি উষ্ণতামিতিক আর তাপমিতিক একই কথা, উষ্ণতা আর তাপমিতিক একই কথা, ঠিক আছে। তো বললো স্থির চাপে গ্যাস থার্মোমিটারে উষ্ণতামিতিক ধর্ম কোনটি বলো, একটু আগেই পড়ছো, একটু আগেই বলছো আমরা স্থির চাপে গ্যাস থার্মোমিটার, এই যে 2 নাম্বারটা, এটা কোনটা, তাপমিতিক ধর্ম আয়তন, তার মানে এখানে অ্যান্সার কোনটা, গ্যাসের আয়তন। ক্লিয়ার? তো এই টাইপের প্রশ্নগুলা তোমরা পেয়ে থাকবা, এগুলো খুবই কমনলি আসে, ঠিক আছে, খুবই কমন, অনেকবার পাবা জীবনে এই টাইপের প্রশ্নগুলা। তো যতগুলো দেখাইছি সবগুলোই কিন্তু মনে রাখতে হবে, একদম টেবিল করে করে রাখবা, সবগুলোই মনে রাখতে হবে। নিচেরটা হচ্ছে পারদ থার্মোমিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। পারদ থার্মোমিটার দৈর্ঘ্য প্রসারণ, অনেক ক্ষেত্রে সংকোচন বললেও হবে, কারণ প্রসারণ বা সংকোচন দুইটার মাধ্যমে সে তাপমাত্রা মাপে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা তোমাদের বলছিলাম আজকের ক্লাসে তোমাদের কি বানাই ফেলবো, বড়লোক বানাই ফেলবো, রাইট? আজকের ক্লাসে তোমাদেরকে বড়লোক বানাবো। তো বড়লোক বানাবো কিভাবে, থার্মোমিটারের ফ্যাক্টরি যেন তোমরা দিতে পারো সেই রকম ভাবে। তো থার্মোমিটার কেন লাগে, তাপমাত্রা পরিমাপের জন্য, তাই না? তো তাপমাত্রা পরিমাপ করব আমরা এখন, তাপমাত্রা পরিমাপ। তো তাপমাত্রা যেহেতু পরিমাপ করব, তাপমাত্রা পরিমাপের কিছু রুল থাকা উচিত, কিছু নীতি থাকা উচিত। তো আমরা এখন তাপমাত্রা পরিমাপের মূল নীতি কয়টা সেটা দেখব, দেন 2টা মূলনীতি আছে, ওই 2টা মূলনীতিতেই আমরা থার্মোমিটার বানাবো। মানে তুমি আর অপশন দিয়ে দিচ্ছি, তুমি যেই টাইপের থার্মোমিটার বানাইতে চাও সেটাই যেন তুমি বানাইতে পারো। তাপমাত্রা পরিমাপের মূলনীতি কয়টা লিখো আমার সাথে সাথে, 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে এক স্থির বিন্দু নীতি, লিখো আমার সাথে সাথে, তারপরে আমি বলতেছি। আরেকটা হচ্ছে দ্বিস্থির বিন্দু নীতি। একটা এক স্থির বিন্দু নীতি আর একটা দ্বিস্থির বিন্দু নীতি। এখন বলতে পারো কি জিনিসগুলো কি বোঝাচ্ছে ভাইয়া? হ্যাঁ, আসতেছি, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। এক স্থির বিন্দু নীতি এটা কি বোঝাচ্ছে, দেখো একটা স্থির, একটা থার্মোমিটারে একটা বিন্দু কি ইন্ডিকেট করে, পারো থার্মোমিটারের কথা চিন্তা করো না, এক একটা পয়েন্ট কি ইন্ডিকেট করে, এক একটা তাপমাত্রা না, এক একটা বিন্দু কি এক একটা তাপমাত্রার মান, তো তাই না? এক একটা পয়েন্ট এক একটা তাপমাত্রা। তো বিন্দু কথাটা তুমি এই চ্যাপ্টারে যত জায়গায় পাবা সব জায়গায় মনে করবে একটা তাপমাত্রা। বিন্দু কথাটা এই চ্যাপ্টারে যত জায়গায় পাবা এটা মনে করবে কি একটা তাপমাত্রা। তাহলে এক স্থির বিন্দু নীতি মানে কি, একটা স্থির তাপমাত্রা নীতি। একটা তাপমাত্রাকে আদর্শ ধরে যদি আমরা পরিমাপ করি তাহলে এটা হবে এক স্থির বিন্দু নীতি। 2টা স্থির বিন্দু নীতি, দ্বিস্থির বিন্দু নীতি। 2টা তাপমাত্রাকে আদর্শ ধরে যদি আমি নতুন তাপমাত্রা পরিমাপ করি তাহলে এটা হবে দ্বিস্থির বিন্দু নীতিতে পরিমাপ। তাহলে মূলনীতি কয়টা? 2টা। হয় একটা তাপমাত্রাকে আদর্শ ধরে পরিমাপ করো অথবা 2টা তাপমাত্রাকে আদর্শ ধরে পরিমাপ করো। এখন আদর্শ ধরে পরিমাপ করা কি সেটা আমি বুঝাচ্ছি একটু পরে, আগে লিখো আমার সাথে সাথে, একটি তাপমাত্রাকে আদর্শ ধরে আর এটা হচ্ছে কি 2টি তাপমাত্রাকে আদর্শ ধরে। ঠিক আছে, আচ্ছা, এখন আদর্শ ধরে জিনিসটা কি সেই জিনিসটা আমি তোমাদের একটু অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, আদর্শ ধরে জিনিসটা কি, সবাই এই স্লাইডটা দেখতে পাচ্ছ? এখানে কি প্রশ্ন করছি তোমাদেরকে, এখানে কি প্রশ্ন করছি, একটা মানুষ আছে বলতেছি তোমাদেরকে প্রশ্ন করছি, কিন্তু এটা লোকটার অবস্থান কোথায়, এই যে এই লোকটার অবস্থান কোথায়, তুমি কি বলতে পারবা? বড় জোর বলতে পারো একটা জিনিস, ভাইয়া মাটির উপরে আকাশের নিচে। আর কিছু বলতে পারতেছো? মরুভূমিতে বলতেছো, হ্যাঁ ঠিক আছে মরুভূমি তো এটা বুঝছি, কিন্তু মানে কোন জায়গায় মরুভূমির? তুমি একটা কথাই বলতে পারো মাটির উপরে আকাশের নিচে, এর বাইরে কিন্তু কিছু বলতে পারতেছো না, তাই না? কারণ কি? কারণ ওকে যে বলবা বলার মতন চারপাশে কিছু পাচ্ছ না। সামনে পাশে একটা মার্কেট থাকতো, বলতে মার্কেটের পাশে আছে লোকটা। পাশে একটা হসপিটাল থাকতো, বলতে হসপিটালের পাশে একটা লোকটা। মাসে একটা গাছ থাকতো, বলতে গাছের পাশে আছে লোকটা। তার মানে তুমি কিসের অভাব বোধ করতেছো তার অবস্থান বলার ক্ষেত্রে? একটা প্রসঙ্গ কাঠামোর অভাব বোধ করতেছো। একটা প্রসঙ্গ কাঠামো কি? যার সাপেক্ষে কোনো কিছু মাপা যায়, কোনো কিছুর অবস্থান, দ্রুতি,
বেগ, এই জিনিসগুলো আমরা পড়ছি না গতিবিদ্যা অধ্যায়, মাপা যায়। তাহলে এখানে আমাদের কি নাই, কোনো প্রসঙ্গ নাই। এখন এই লোকটারই আমি যদি নিয়ে আসি কোথায়, এই লোকটাকেই যদি আমি নিয়ে আসি কোথায়, এখানে একটা মৃত গাছ প্রায় সেটার থেকে 5 মিটার দূরে। তা এখন যদি তোমাকে বলি লোকটা কোথায় এসছে, তখন তুমি ইজিলি বলতে পারো ভাইয়া এই যে মৃত গাছটা আছে এটা থেকে 5 মিটার ডানে যান, 5 মিটার ডানে গেলেই আপনি লোকটাকে পেয়ে যাবেন। বলতে পারছো না? পারছো। কারণ কি, একটা প্রসঙ্গ কাঠামো তোমার কাছে আছে। এই প্রসঙ্গ কাঠামো আছে বিধায় তুমি তাকে লোকেট করতে পারছো, তার অবস্থানটাকে বলতে পারছো। এখন একটা থাকলে ভালো, দুইটা থাকলে আরো ভালো, দুইটা থাকলে আরো ভালো। এই যে দুইটা আছে, একটা সাজানো গোছানো গাছ আর একটা মৃতপ্রায় গাছ, এই দুইটা গাছের সাপেক্ষে তুমি এখন তাকে বলতে পারো, তুমি বলতে পারো ভাই আপনি মৃত গাছটা থেকে 5 পরিমাণ আর সাজানো গোছানো গাছ বা ক্রিসমাস ট্রি এটা থেকে 7 পরিমাণ বামে যান, এটা থেকে 5 পরিমাণ ডানে যান, এটা থেকে 7 পরিমাণ বামে যান। তাহলেও কিন্তু তুমি লোকটার অবস্থান বলতে পারতেছো, তাই না? তার মানে প্রসঙ্গ একটাও হতে পারে, দুইটাও হতে পারে, যত বেশি তত ভালো, যত বেশি তত একুরেটলি তার অবস্থানটা পাওয়া যায়, তাই না? যত বেশি তত একুরেটলি তার অবস্থানটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কি প্রসঙ্গ কাঠামো ব্যাপার। ঠিক আছে, তাহলে প্রসঙ্গ কাঠামো একটা থাকতে পারে, প্রসঙ্গ কাঠামো দুইটা থাকতে পারে। তাহলে এইখানে আমরা কি মাপছি বলতো, এই জায়গাটাতে আমরা মাপছি হচ্ছে অবস্থান, রাইট? এই জায়গাটাতে আমরা মাপছি অবস্থান, তাই আমার কাঠামো হিসেবে নিছি, প্রসঙ্গ কাঠামো হিসেবে কাকে নিছি? গাছ। আরো ক্লিয়ারলি বললে গাছের অবস্থানটা, তাই না? গাছের অবস্থানটা হচ্ছে আমার ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো। আমি কিন্তু গাছ না, বরং গাছ যেই জায়গাটাই আছে সেই জায়গাটা বা সেই জায়গার অবস্থানটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে অবস্থান মাপার জন্য যদি প্রসঙ্গ হিসেবে আরেকটা গাছের অবস্থান লাগে, তাপমাত্রা মাপার জন্য আমার কাকে লাগবে? আরেকটা তাপমাত্রাকে লাগবে। একটা তাপমাত্রা তুমি মাপতে যাচ্ছ, তোমার বডি টেম্পারেচার তুমি মাপতে যাচ্ছ, তাহলে তোমার কি আরেকটা প্রসঙ্গ তাপমাত্রা লাগবে, যার সাপেক্ষে তোমার তাপমাত্রাটা কত সেটা তুমি মাপতে পারো। তো ওই জিনিসটাই এখানে বলা, যে আমরা যদি একটা তাপমাত্রাকে আদর্শ ধরে মাপি, মানে আমি একটা, যেমন একটা গাছকে আদর্শ ধরে লোকটার অবস্থান মাপছি ওরকম, আর যদি দুইটা তাপমাত্রাকে আদর্শ ধরে, মানে দুইটা তাপমাত্রা বা দুইটা গাছকে আদর্শ ধরে যেমন লোকের অবস্থান মাপা গেছে, তুমি দুইটা তাপমাত্রার মানকে আদর্শ ধরে তুমি তোমার একটা অজানা তাপমাত্রা মাপতে পারো। ঠিক আছে, তাহলে বোঝা গেছে জিনিসটা। আদর্শ ধরা জিনিসটা কি? আদর্শ ধরা ইজ নাথিং বাট প্রসঙ্গ ধরা, মানে যার সাপেক্ষে তুমি মাপতেছো সেটা ধরা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ফাইন। তাহলে এই জিনিসটাই আমরা এখন করব, যে এক স্থির বিন্দু নীতিতে তাপমাত্রা পরিমাপ এটা করব এবং দ্বি স্থির বিন্দুতে তাপমাত্রা পরিমাপ এটা করব। তো শুরু করি, চলো এক স্থির বিন্দু নীতিতে তাপমাত্রা পরিমাপ করা। আমরা শুরু করি এক স্থির বিন্দু নীতিতে আমরা তাপমাত্রা পরিমাপ শুরু করব। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এক স্থির বিন্দু নীতিতে তাপমাত্রা পরিমাপ করব, কোন সেই তাপমাত্রা যাকে আমরা আদর্শ ধরব? অনেক তাপমাত্রা আছে, কোন তাপমাত্রাটাকে আদর্শ ধরবো? এক স্থির বিন্দু নীতিতে তো একটা তাপমাত্রাকে আদর্শ ধরতে হবে। কোন তাপমাত্রা? সেই তাপমাত্রা তোমাদের সবার চেনা পরিচিত, সবাই চেনো, সবাই জানো তাকে। এই নামটা শুনছো, শোনার কথা। মৌলিক একক যখন পড়ছো তখন শোনার কথা, মৌলিক একক যখন পড়ছো তখন শোনার কথা, তাই না? তো এটা ত্রৈধ বিন্দু বা ইংরেজিতে বললে ট্রিপল পয়েন্ট, নামের মধ্যে একটা 3 ভাইব আছে, তাই না? ট্রিপল এরকম একটা ভাব আছে। তো এটা কোন তাপমাত্রা? এটা তো সেই তাপমাত্রা না, এটা হচ্ছে যেই তাপমাত্রায় আমরা যে H2O জানি, H2Oটা বিশুদ্ধ বরফ, পানি আর জলীয় বাষ্প একই তাপমাত্রায় একই সাথে বিরাজ করে। মানে তুমি এই যে এর দিকে তাকাও, তাইলেই বুঝতে পারবা। ওকে যদি তুমি প্রথমত ওর দিকে তাকাইলেই দেখতে পারো কি ওর চারপাশে বাষ্প আছে, তাহলে বাষ্প অবস্থাটা কিন্তু সে বিরাজ করতেছে, তাই না? ওকে যদি ধরো দেখবা পানি, তো পানি লাগতেছে, তার মানে কি লিকুইড ফর্মটাও আছে, অর্থাৎ তরল অবস্থাতেও সে আছে। চাপ দাও যদি শক্ত লাগবে, অর্থাৎ বরফ ফর্মটাও আছে। তাহলে একাধারে কয়টা ফর্ম? একাধারে 3টা ফর্ম। তো একাধারে যদি 3টা অবস্থায় সে বিরাজ করে, এটা তো সেই তাপমাত্রায় করবে না, যেই তাপমাত্রায় এই ঘটনাটা ঘটবে সেই তাপমাত্রাটাকে আমরা বলি কি ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। এই তাপমাত্রাটা কত? এই তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। কত ভাইয়া? 273.16 কেলভিন। তোমরা যারা ডিগ্রি সেলসিয়াসের সাথে পরিচিত, প্রায় আমি যদি বলি 0.16 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে একটু বেশি। এখন প্রশ্ন হলো, তোমরা কি কখনো এই জিনিসটা দেখছো? তোমরা তো অনেক ঠান্ডা বরফ খাইছো না সারা জীবনে? অনেক জুস খাওয়ার সময় বরফ খাইছো। তো তখনও তো বরফ কি 0 ডিগ্রি সেলসিয়াসে নর্মালি তুমি যখন রেফ্রিজারেটর থেকে বের কর,
তো এটা একটু গরম হইলেই তো 0.16 ডিগ্রি সেলসিয়াস হয়। তখন কি তুমি এই অবস্থাটা দেখছো কখনো? এই রকম ভাবে দেখছো H2O কে কখনো? দেখো নাই, দেখবাও না। কারণ তোমার না দেখার কারণ কি জানো? না দেখার কারণ হচ্ছে তুমি কোন প্রেসারের অবস্থায় থাকো। এই যে যেমন এখন যে তুমি আসো বসে, আমি যে আসি, আমাদের চারপাশে কত চাপ বিদ্যমান? 1 ATM, 1 অ্যাটমসফেরিক প্রেসার, 1 বায়ুমণ্ডলীয় চাপ যেটাকে বলি, তাই না? সবার চারপাশে 1 বায়ুমণ্ডলীয় চাপ বিদ্যমান। 1 বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ 1 ATM প্রেসারে তুমি 273.16 কেলভিন তাপমাত্রা অথবা 0.16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে রাখো বা এই বরফকে রাখো, তুমি তিনটা অবস্থা পাবা না। তুমি তাকে এই তিনটা অবস্থায় পাবা না। তোমার অবশ্যই একটা সুনির্দিষ্ট চাপ রেখে তারপরে ওই ত্রৈধবিন্দুর তাপমাত্রাটা রাখলে তাহলেই তুমি এই অবস্থায় তাকে দেখতে পাবা। সুনির্দিষ্ট চাপ তুমি মেনটেন করতে পারো নাই, তাহলে তুমি এই অবস্থায় কখনোই তাকে পাবা না। ঠিক আছে? তাহলে কি বুঝলা? আমাদের এই ত্রৈধবিন্দু মানে পানি যে তিনটা অবস্থায় বিরাজ করবে, এটা শুধু তাপমাত্রার উপর নির্ভর করে না, এটা একটা তাপমাত্রা আবার একটা চাপ, একটা চাপের ওপরও নির্ভর করে। আমি নর্মালি আমরা 1 ATM প্রেসারে থাকি, 1 ATM প্রেসারে এই তাপমাত্রায় গেলেও আমি বরফকে বা H2O কে এই তিন অবস্থায় পাবো না। আমার কি করতে হবে? এই তাপমাত্রা এবং এই প্রেসার, এই দুইটা জিনিসই যদি নিশ্চিত করতে পারি H2O এর সাথে, তাহলেই আমি তাকে তিন অবস্থায় পাবো। ঠিক আছে? তো তোমাদেরকে আমি ভিডিও দেখাবো এই জিনিসটা কিভাবে করে, এটা একটা এক্সপেরিমেন্ট দেখো, যেহেতু দেখো নাই আর কি তোমরা অনেকে। তো আমি একটা ইউটিউবে যাব, যে ভিডিও দেখাবো, তোমরা লেখা হইলে একটু বলিও, একটু লেখা হইলে বলিও, তাহলে আমি ভিডিওতে চলে যাব। লেখা হইছে? ওকে, লেখা হলে চলো একটু আমরা দেখি কিভাবে পানি বা H2O কে নিয়ে এই অবস্থাটা তৈরি করা যায়। চলো। দেখি তো কোন ভিডিওটা দেখা যায় কমের মধ্যে। এটাতে যাই। উজ্জ্বলতার জন্য অ্যাডের জ্বালায় এখন মাত্র 55 টাকায় অ্যাডও দেখাই দিলাম তোমাদের। আচ্ছা, দেখি এই ভিডিওটা দেখো। এই ভিডিওটাতে কিন্তু চারপাশে একটা চেম্বার, তোমরা হয়তো জাস্ট ভেতরের পার্টটা দেখতেছো, এটা কিন্তু চারপাশে একটা চেম্বার চেম্বার রেখে মানে প্রেশারটা নিশ্চিত করা হচ্ছে। এমন না যে এটা উন্মুক্ত অবস্থায় করা হচ্ছে, উন্মুক্ত বায়ুর নিচে করা হচ্ছে। এখানে চারপাশে একটা চেম্বার দিয়ে এটার ভেতরে এই জিনিসটা করা হচ্ছে এক্সপেরিমেন্টটা। ঠিক আছে? চারপাশে কিন্তু একটা প্রেশার মেনটেন করা আছে। ঠিক আছে? প্রেশার মেনটেন করে আমরা এখন দেখো কি করব। এখানে ভিডিওটা দেখো, তাইলেই বুঝতে পারবে মোটামুটি। প্রেশারটা নেওয়া হচ্ছে কত? 0.006 ATM। ঠিক আছে? দেখো বয়েল করতেছে, দেখছো? বলক আসতেছে, যে বলক আসতেছে মানে জলীয় বাষ্প ফরম্যাটটা আছে, পানি ফরম্যাটটা আছে, বরফ ফরম্যাটটাও আছে। হ্যাঁ, দেখো তিনটা জিনিসই কিন্তু আছে, বরফও আছে, জলীয় বাষ্পও আছে, পানিও আছে। এইটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দুর অবস্থাটা।
এখানে একই সাথে পানি বলক আসতে থাকে, লিকুইড ফর্মে থাকে এবং কঠিন ফর্মে থাকে। ঠিক আছে, এটা কিন্তু যেই সেই তাপমাত্রায় না, এটা কোন তাপমাত্রায় অর্জন হয় ভাইয়া? 273.16 কেলভিন তাপমাত্রা আর 0.006 এটিএম চাপ। এই দুইটা জিনিস যদি তুমি নিশ্চিত করতে পারো তাহলেই তুমি এই জিনিসটাকে পাবে। ঠিক আছে, তাহলেই তুমি এই জিনিসটাকে পাবে। ফাইন, ঠিক আছে, তাহলে চলো আমরা আবার ক্লাসের জিনিসটা কানেক্ট করে দেই। ওকে, দেখো তাহলে দেখছো এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা না দেখলে জীবনটা অপূর্ণ থেকে যেত। কারণ নাইলে তোমরা কখনোই সায়েন্সের স্টুডেন্ট হিসেবে দেখতে না যে তিনটা অবস্থাতেই পানি থাকতে পারে এট এ টাইম। অ্যান্ড এটা কেন থাকে এই সায়েন্সটা আমরা এখন দেখব, কেন এটা থাকে এটার সায়েন্সটা আমরা এখন দেখব। চলো সায়েন্সটা দেখি এটার। তো এই যে পানির ত্রৈধবিন্দুর অবস্থাটা দেখলাম, এটার সায়েন্সটা কিভাবে, এটা তোমাদের জানা জিনিস, অজানা জিনিস না। তোমরা ক্লাস 8-এ এটার কয়েকটা জিনিস পড়ে আসছো। তোমরা কি এই জিনিসগুলো পড়ছো বলো তো? পাহাড়ের ওপরে যদি আমরা রান্না করি, রান্না করতে বেশি সময় লাগে, এই কথাটা কখনো শুনছো? পাহাড়ের ওপরে যদি রান্না করি, রান্না করতে বেশি সময় লাগে। তোমরা চাপের সাথে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের সম্পর্ক কিন্তু 8-এই একটু পড়ছো। সেই কনসেপ্টটাই কিন্তু আমরা এখন একটু ঝালাই করবো, তাইলে দেখবা ত্রৈধবিন্দুর কনসেপ্ট চলে আসছে। এখনই দেখবা, এটা তোমরা মানে খুবই সহজ জিনিস। দেখো চলো দেখি, এখানেও কয়েকটা অ্যানিমেশনের মাধ্যমে দেখবো, সো একদম জিনিসগুলো সহজ লাগবে। আচ্ছা চলো শুরু করি আমরা। আমি একটা গ্রাফ আঁকাইছি, সেই গ্রাফটা কি? সেই গ্রাফটার ওয়াই অক্ষ বরাবর কে আছে? ওয়াই অক্ষ বরাবর আমার আছে চাপ, এক্স অক্ষ বরাবর কে আছে? তাপমাত্রা। ওয়াই অক্ষ বরাবর চাপ, এক্স অক্ষ বরাবর তাপমাত্রা। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে চাপের সাথে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের সম্পর্কটা কি এবং কিভাবে। ঠিক আছে, এটা পড়বো, চাপের সাথে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের সম্পর্ক পড়বো। ঠিক আছে, দেখো এক এটিএম চাপের, ধরো এক এটিএম চাপ, এই চাপে যখন এক এটিএম প্রেসার, দেখো এখানে তো ওয়াই অক্ষ বরাবর চাপ, তাই না? এটা হচ্ছে এক এটিএম চাপের বিন্দু। এই চাপটা যখন বজায় রাখছো তখন পানি বা H2 এর গলনাঙ্ক কত? তোমরা সবাই জানো 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? সবাই জানো 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসকে কি লেখা যায়? 273 কেলভিন লেখা যায় না? 0 ডিগ্রি সেলসিয়াস আর 273 কেলভিন কিন্তু একই জিনিস। এটা কি জানো 0 ডিগ্রি সেলসিয়াস আর 273 কেলভিন যে একই জিনিস? তো আমরা যখন 1 এটিএম প্রেসারে আছি, 1 এটিএম মানে কি আমাদের চারপাশে যে প্রেসারগুলো, তখন 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বাড়াবা তাপমাত্রা, তুমি তাহলে পানিতে চলে যাবা। মানে এখান থেকে ডানে গেলে, এই যে এখান থেকে ধরো আমরা ডানে গেলাম, একটু ডানে গেলে মানে এই অঞ্চলগুলাতে, এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলা চাপের তাপমাত্রার পরিমাণ কত? 273 কেলভিন থেকে ডানে গেছি না? তাহলে 273 কেলভিন থেকে ডানে গেছি মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ডানে গেছি, মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি এরকম। তাহলে এই অবস্থায় H2O কে তুমি কি ফরম্যাটে পাবা বলো তো? পানি অবস্থায় পাবা না? H2O কে কি অবস্থায় পাবো? পানি অবস্থায়, কারণ 0 ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রায় H2O পানি অবস্থায় থাকে। 0 ডিগ্রির চেয়ে কম তাপমাত্রা এই অবস্থায় H2O কি হিসেবে থাকে? এই পয়েন্টগুলোতে কি 273 কেলভিন থেকে কম, তাই না? এটা 270 কেলভিন, 267 কেলভিন, যেগুলাকে বলা যায় 0 ডিগ্রি সেলসিয়াস, তো এটা, তাই না? 273 কেলভিন তো 0 ডিগ্রি সেলসিয়াস। এটা -2 ডিগ্রি হয়তো, এটা -5 ডিগ্রি হয়তো, এটা -8 ডিগ্রি। তাহলে এই অবস্থাগুলোতে H2O কি ফর্মে থাকবে ভাইয়া? বরফ ফর্মে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু 1 এটিএম চাপে। আমরা যা করতেছি সেগুলো কত এটিএম চাপে ভাইয়া? আমাদের স্বাভাবিক যে চাপ, অর্থাৎ 1 এটিএম চাপে আমরা এই জিনিসটা করতেছি। ঠিক আছে, আচ্ছা
এবার আমরা এই জায়গা থেকে যদি আমরা স্ফুটনাঙ্কটা দেখি, স্ফুটনাঙ্কটার ক্ষেত্রেও কিন্তু সেম। 1 atm চাপে স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কত? 373 কেলভিন। এই বিন্দুটা হচ্ছে 373 কেলভিন অবস্থান, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস অবস্থান নির্দেশ করতেছে। এটা থেকে ডানে যাওয়া মানে 101, 102, 103, 104। এটা থেকে বামে যাওয়া মানে 100 থেকে কম, অর্থাৎ 89, 90, তারপরে আরো কম 85, এই তাপমাত্রাগুলো ইন্ডিকেট করতেছে। তাহলে দেখো আমি এখানে কি করছি, তিনটা অঞ্চলে ভাগ করছি। 1 atm এর এই গলনাঙ্কের এই পাশে, অর্থাৎ 273 কেলভিনের এই পাশে সে কি অবস্থায় থাকবে? বরফ। 273 থেকে 373 এই পাশটাতে এই তাপমাত্রার মানগুলাতে 1 atm প্রেসারে এই তাপমাত্রার মানগুলাতে সে কি ফর্মে থাকবে? পানি। এই তাপমাত্রার মানগুলাতে, অর্থাৎ 373 কেলভিনের চেয়ে বেশি মানগুলাতে 1 atm প্রেসারে H2O কি ফর্মে থাকবে? বাষ্প। এখন আমরা যাই করছি না কেন ভাইয়া, সব করছি 1 atm প্রেসারের জন্য। এখন আমরা প্রেসার বাড়ায় কমায় দেখব কি হয়। এখন আমরা প্রেসার বাড়ায় কমায় দেখব কি হয়। চলো, এই জিনিসটা কিন্তু জানা জিনিস, এগুলো জানে না এরকম কেউ নাই। তোমার 6-7 এর ভাইয়া পুরো বললেও সেও জানে এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলো প্রেসার বাড়ায় কমায় দেখি কি হয়। তো প্রথমত আসি, আমরা যদি চাপ বাড়াই কি হবে? এখানে লেখা আছে চাপ বাড়াইলে গলনাঙ্ক কমে এবং চাপ বাড়াইলে স্ফুটনাঙ্ক বাড়ে। কিন্তু কেন, কিভাবে? এটা একটা এক্সপেরিমেন্ট দিয়ে তোমাদের বোঝাই, তাহলে তোমাদের যদি নাও পড়ে থাকো ছোটবেলায় তাও কোনো সমস্যা নেই। দেখো এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের দিকে তাকাও। কি করতেছে এই লোকটা? এই লোকটা একটা বরফ খণ্ড নিছে। এই বরফ খণ্ডটার দুই পাশে সে কি করছে? দুইটা বোতল, ভারী বোতল, পানি ভর্তি ভারী বোতল ঝুলাই দিছে। একটা সুতা বা তার দিয়ে পেঁচায়, মানে তারদের দুই মাথায় দুইটা বোতল রেখে তারটা বরফটার উপরে ঝুলাই দিছে। ঝুলাই দেওয়ার কারণে দেখো স্বাভাবিক বোতলগুলা কি চাপ দিচ্ছে না? চাপ দিচ্ছে তো, বরফটার উপরে চাপ দিচ্ছে। তো চাপ যদি দেয় তাহলে দেখো চাপ যখন সে দিচ্ছে, দেওয়ার কারণে এই বরফটার মাঝখান দিয়ে কাটতে শুরু করবে। মাঝখান দিয়ে কাটতে শুরু করবে না? মাঝখান দিয়ে দেখবা যে চাপের কারণে বরফটা কাটতেছে, মানে তার বরাবর, যেই বরাবর তারটা তার উপর দিয়ে আসে সেই তার বরাবর সেটাকে কাটতেছে 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 কাটতেছে। এই জিনিসটা হচ্ছে কিনা, এটা কি মিন করে? এই যে এই লোকটার বরফটা পুরাটা তো গলে না, গলে কোন বরফটা? কতটুকু অংশের বরফটা? ঠিক তারের নিচে যেই অংশের বরফটা আছে সেটা গলে, তাই না? তারের নিচের যেই অংশের বরফটা আছে সেটা গলে। আমি একটু আইকে দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে লোকটার বরফ, হ্যাঁ। তো এই বরফটার দুই পাশ দিয়ে তার ঝুলিয়ে দিছে। তারটাকে কি কালার দিয়ে দেয়? লাল কালার দিয়ে ধরো দিলাম। এই পাশ দিয়েও তার ঝুলে আসছে, এই পাশ দিয়েও তার ঝুলে আসছে, ও পাশ দিয়েও তার ঝুলে আসছে। সবটা বরফ গলে না, গলে কতটুকু বরফ? এতটুকু বরফ। তারের ঠিক বরাবর নিচে যতটুকু বরফ আছে সেই বরফটাই কাটা শুরু করছে, বাকি বরফগুলা গলতেছে না। তাহলে এই জায়গার বরফ যে গলতেছে, এই জায়গার বরফটা কেন গলে? এই পাশের বরফ যেগুলো আছে, পাশের বরফগুলাকে আমি অন্য কালার দিয়ে দিই, পাশের বরফ ব্লু, এই বরফ কেন গলে না বলতে পারো? তারের নিচের বরফ তাকে চাপ দিচ্ছে। দুই পাশে বোতল ঝুলানো না, দুই পাশে তো বোতল ঝুলানো। বোতল ঝুলানো হইলে সে তো চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে এই বরফটা কি অত্যাধিক চাপের শিকার, চাপের শিকার। তো চাপের কারণে কি হয়? এই বরফটার অন্য বরফের গলনাঙ্ক, সব বরফের গলনাঙ্ক যদি কোনো চাপ না দাও, 1 atm প্রেসার রাখো। 1 atm প্রেসার থাকলে হচ্ছে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস। 1 atm প্রেসার থাকলে 0 ডিগ্রি সেলসিয়াস, এগুলো 0 ডিগ্রি সেলসিয়াসে গলবে। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে গলে, হ্যাঁ। আর এই যে বরফ, এই তারের নিচের যে বরফ, ওইটা 0 ডিগ্রি সেলসিয়াস না, বরং 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও কমে গেছে। বাকিদের 0 ডিগ্রি সেলসিয়াস এখানে ধরো সাপোজ ওর -10 ডিগ্রি সেলসিয়াস ওর গলনাঙ্ক। এই যে এইটুকু বরফের ঠিক তারের নিচে যে বরফটা আছে, এই লাল কালারের অঞ্চল, এই অঞ্চলের বরফের গলনাঙ্ক -10 ডিগ্রি সেলসিয়াস। যে কারণে তোমরাই বলো, যার গলনাঙ্ক কম সে আগে গলবে নাকি যার গলনাঙ্ক বেশি সে আগে গলবে? যার গলনাঙ্ক কম সে আগে গলবে। তাই আমরা তারের নিচের বরফটা, অর্থাৎ চাপে যেই বরফটা আছে, চাপের মধ্যে যে বরফটা আছে সেটা গলতে দেখি, এবং যেই বরফগুলোর উপরে চাপ নাই সেগুলো গলে না। এখান থেকে কিন্তু প্রমাণ হয় চাপ যখন বাড়ায় দেওয়া হয়েছে গলনাঙ্ক তখন কম বা কমে গেছে। গলনাঙ্ক তখন কি হয়ে গেছে? কমে গেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমার এখনো লাগবে, অ্যাডমিশনেও আসে এইটা এমসিকিউ হিসেবে, যে একটি বস্তুতে বা তরলের মধ্যে চাপ বাড়ালে তার গলনাঙ্কের কি হয়? গলনাঙ্ক হ্রাস পায়।
তরলের চাপ বাড়ালে গলনাঙ্ক কি হয়? হ্রাস পায়। এই যে বাকি বরফগুলোর গলনাঙ্ক স্বাভাবিক গলনাঙ্ক অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক চাপের গলনাঙ্ক। আর চাপের নিচের বরফের গলনাঙ্ক -10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমরা ছোটবেলায়ও পড়ছি, এখনো দেখাইলাম। গেল। এবার আসো নিচেরটা, এটা ধরে ডান, এটা কিন্তু ডান, তাইলে এবার নিচেরটাতে আসি। চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, এই জিনিসটা বোঝান ভাইয়া। এই জিনিসটা তোমাদের বোঝার জন্য বাসায় মাংস রান্না করতে হবে, বাসায় মাংস রান্না করে তোমাদের দাওয়াত দিতে হবে, তাহলে তোমরা আরো ভালো বুঝবা। তো প্রেসার কুকার তোমাদের বাসায় হয়তো আছে, সবাই দেখছো প্রেসার কুকারে মারা রান্না করে, গার্জিয়ানরা রান্না করে। তো এই প্রেসার কুকারে কি হয় আর খোলা পাত্রে কি হয় সেই জিনিসটা একটু বোঝো। একটা খোলা পাত্র যখন তুমি নিবা, একটা খোলা পাত্র যখন তুমি নিবা, খোলা পাত্র তুমি যখন নিছো, এই খোলা পাত্রে কি রাখছো? এই যে মাংস, এইগুলো হচ্ছে মাংস। ঠিক আছে, মাংস রাখছো। ঠিক আছে, আচ্ছা, মাংস সিদ্ধ করতে হয়, তাই না? মাংস সিদ্ধ করেই খাই আমরা। তো মাংস সিদ্ধ করতে হবে, খোলা পাত্রে রাখার অর্থ হচ্ছে তাকে তুমি কত প্রেসারে রাখছো ভাইয়া? তাকে তুমি কত প্রেসারে রাখছো? 1 atm, 1 atm প্রেসারে তুমি রান্না করতেছো। ঠিক আছে, 1 atm প্রেসার মানে কি? তার ওপরে বায়ু তাকে কত চাপ দেয়? 1 atm চাপ দেয়। আর সে কিন্তু বয়েল হয়ে, মানে মাংসের যে পানিটা আছে বা যে তরকারিটা রান্না করা হচ্ছে সেটার যে পানিটা আছে, সেই পানিটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসেই কি হয়? বাষ্পে পরিণত হয়ে যায়। 1 atm প্রেসারে 100 ডিগ্রি সেলসিয়াসেই বাষ্পে পরিণত হয়, তাই না? এটা তো জানি, 1 atm প্রেসারে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে যে পানিটা আছে সেই পানির তাপমাত্রা কত? খোলা পাত্রে রান্না করলে সেই পানির তাপমাত্রা বড় জোর 100 ডিগ্রি সেলসিয়াস। তুমি কি চাইলেও একটা খোলা পাত্রে রান্না করছো, ওই খোলা পাত্রের পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়াইতে পারবা? পসিবল? কখনোই পসিবল না। কারণ 100 ডিগ্রি সেলসিয়াস থেকে যেই না একটু বাড়ানোর তুমি চেষ্টা করবা, হয় চুলা বাড়াই দিছো, চুলা বাড়াই দিলেই যে এটা তাপমাত্রা বাড়বে তা কিন্তু না। 100 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়ানোর চেষ্টা করছো, কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস বাড়লে সে তো আর পানি হিসেবে থাকবে না তোমার তরকারিতে, সে বাষ্প হিসেবে চলে যাবে বাতাসে। তার মানে এই তরকারি রান্নার সময় যেই পানিটা ব্যবহার করতেছি মাংস সিদ্ধ করার জন্য, সেই পানিটার তাপমাত্রা বড় জোর 100 ডিগ্রি সেলসিয়াসই অর্জন করা যাবে। এর চেয়ে বেশি চাইলেও আমরা অর্জন করতে পারবো না, করতে গেলেই বাষ্প হিসেবে চলে যাবে। অন দ্য আদার হ্যান্ড প্রেসার কুকারে আসো, প্রেসার কুকারে যখন রান্না করতেছি, প্রেসার কুকারেও ধরো এই যে মাংস আছে, হ্যাঁ, মাংসগুলোকে প্রেসার কুকারেও যখন রান্না করতেছি, হ্যাঁ, প্রেসার কুকারে এই যে মাংস আছে, এগুলো সব মাংস। হ্যাঁ, এখানে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু 1 atm প্রেসারে নাই, সেই পানিটা কিন্তু একটু বেশি প্রেসারে। কারণ কি? কারণ এখান থেকে তো বাষ্প তৈরি হয়েছে, এই বাষ্পটাই কি বের হইতে পারছে? বাইরে হইতে পারে নাই। এই বাষ্পটাই ধাক্কা খেয়ে চাপ দিচ্ছে না, আইসে তার উপরে এক্সট্রা প্রেসার দিচ্ছে না, সে তো বাইরে দিতে পারতেছে না। বাষ্পগুলো যেগুলো তৈরি হয়েছিল শুরুর দিকে ধরো 100 ডিগ্রি সেলসিয়াস এই বাষ্প তৈরি হয়েছে, বাট ওইগুলা কিন্তু পরে আর বের হইতে পারতেছে না, ওইগুলো বন্দি হয়ে আবার কি করতেছে? তার উপরেই আসতেছে, তাকে আরো চাপ বাড়াই দিচ্ছে। ধরো এখানে প্রেসার হয়ে গেছে 2 atm, কথার কথা, হ্যাঁ, কথার কথা, এখানে প্রেসার হয়ে গেছে কত? 2 atm। এখন 2 atm প্রেসারে এই তরলগুলো আছে, এই তরলটা বাষ্প হওয়া মানে কি? তরল থেকে বাষ্প রূপে বাইর হইতে হবে তার উপরে, কিন্তু উপর থেকে যদি চাপ দেয় তাকে, সে কি বাইর হইতে পারবে? মানে এটা ধরো এই যে পানির তরলটা, এটা বাষ্প হয়ে বের হইতে যাচ্ছে, কিন্তু উপরের যে চাপটা বা উপরের বাষ্পগুলো তাকে বাইর হইতে দিচ্ছে না। তাহলে নতুন যে বাষ্প তৈরি হবে, তরলকে তাপমাত্রা বাড়ায় যে বাষ্পে তৈরি হবে, সেটা কিন্তু আর 100 ডিগ্রি সেলসিয়াসে সম্ভব না। 100 ডিগ্রি সেলসিয়াসে সম্ভব কখন? খোলা আকাশের নিচে, অর্থাৎ খোলা পাত্রে, মানে যেখানে 1 atm প্রেসার, সেখানে 100 ডিগ্রি সেলসিয়াস আসলেই সে তরল থেকে বাষ্পে চলে যেতে পারে। বাট এখন তার উপরে অ্যাডেড এক্সট্রা প্রেসার আছে, অ্যাডেড এক্সট্রা প্রেসারের জন্য সে 100 ডিগ্রি সেলসিয়াসে যে পরিমাণে শক্তি পায়, ওই শক্তি দিয়ে সে বাষ্প হইতে পারে না। হ্যাঁ, তখনও সে বাষ্প হবে, কিন্তু 100 ডিগ্রি না, একটু বেশি তাপমাত্রা দিতে হবে। অর্থাৎ তখন তার তাপমাত্রা আমার দিতে হবে, কথার কথা, 120 ডিগ্রি সেলসিয়াস। 120 ডিগ্রি সেলসিয়াসে সে হয়তো এখন বাষ্পরূপে বের হইতে পারবে। তার মানে এই প্রেসার কুকারের যে পানি, সেই পানির তাপমাত্রা তুমি চাইলে 120 ডিগ্রি সেলসিয়াস বা 125 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখতে পারো, যেটা খোলা পাত্রে কখনোই সম্ভব ছিল না। খোলা পাত্রে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে যেই না বাড়াইতে চাও, সেই না কি হয়ে যায়? বাষ্প হিসেবে চলে যায়। তাহলে এখানে মাংস সিদ্ধ হচ্ছে কত তাপমাত্রায়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে মাংস সিদ্ধ হচ্ছে কত তাপমাত্রায়? 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যত বেশি তাপমাত্রা তত বেশি সিদ্ধের পরিমাণ, তাপমাত্রা যত বেশি পাবে মাংস তত বেশি সিদ্ধ হবে। তাহলে এখানে রান্না, এর জন্যই দেখবা প্রেসার কুকারে মারা বলে রান্না খুবই দ্রুত হয়।
কারণ কি 120 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটে রাখলে যে সিদ্ধ হবে 100 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট না বরং 20-25 মিনিট রাখলে সেই সিদ্ধটা হবে। ঠিক আছে, একই পরিমাণের সিদ্ধ বা একই পরিমাণ তুলতুলে মাংস তুমি পাবা এখানে খুব দ্রুত, কারণ এখানে যে পানিটা আছে সেই পানির তাপমাত্রা 120 ডিগ্রি পর্যন্ত বিরাজ করাইতে পারো তুমি, বাট এখানে তুমি 100 ডিগ্রির চেয়ে বেশি বিরাজ করাইতে পারো না। তো এখান থেকে কি বুঝলা বলো? চাপ বাড়ছে, এখানের চেয়ে চাপ এখানে বাড়ছে। চাপ যখন বাড়ে তখন পানি বয়েল হয় কত তাপমাত্রায়? 100 নাকি 100-র বেশি? 100-র বেশি, অর্থাৎ চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। দুইটা জিনিস কিন্তু একদম এক্সপেরিমেন্ট করে দেখাই দিছি, জীবনের ঘটনা দেখে মানে অনুসারে বুঝাই দিছি এক্সপেরিমেন্ট দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসটাতে ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার? চাপের সাথে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের সম্পর্ক ক্লিয়ার? ওকে, তাহলে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে বা চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে। দেখো এখন গ্রাফটার দিকে তাকাও, এখন গ্রাফটার দিকে তাকাও। নোট কেমনে করবো একটু পরে, নোট এখন করা লাগবে না, নোট একটু পরে। নোট আমি একদম ফাইনাল সামারিটা বলবো। দেখো এখন গ্রাফের দিকে তাকাও, এই গ্রাফে আমরা 1 atm প্রেসারে 0 ডিগ্রি সেলসিয়াসে গলনাঙ্ক পাইছি 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। 373 কেলভিন আর 100 ডিগ্রি সেলসিয়াস একই কথা। হ্যাঁ, 273 কেলভিন আর 0 ডিগ্রি সেলসিয়াস একই কথা। 0 ডিগ্রি সেলসিয়াসে গলনাঙ্ক পাইছি, 100 ডিগ্রি সেলসিয়াসে স্ফুটনাঙ্ক পাইছি। হ্যাঁ, যখন আমি চাপের পরিমাণ বাড়াইলাম, চাপের পরিমাণ কি করছি ভাইয়া? চাপের পরিমাণ বাড়াইলাম, একটু উপরে উঠছি না? দেখো 1 atm থেকে একটু উপরে উঠছি কিনা? একটু উপরে উঠছি। চাপের পরিমাণ এখন ধরো লাল কালার দিয়ে দিই, এখন ধরো একটু বেশি। চাপের পরিমাণ কথার কথা 1.5 atm, কথার কথা। এই জায়গায় আসার পরে চাপ যখন বাড়াইছি তখন কি আমি 0 ডিগ্রি সেলসিয়াসে গলনাঙ্ক পাবো? পাবো না। আমরা জানি চাপ বাড়ালে গলনাঙ্ক কমতে হবে, অর্থাৎ গলনাঙ্কের মানটা আর 273-এ পাবো না, বরং একটু বামে আইসে একটু কমতে হবে। তো কমা মানে কি? বামে আসা, একটু বামে আসতে হবে। তো একটু বামে চলে আসছি, দেখছো? এইটা ধরো এই যে 273 না হয়ে ধরো এটা 265, এটা ধরে নাও 265 আর কি, এরকম কিছু একটা হবে। বাট চাপ বাড়াইলে কি গলনাঙ্ক কমে গেছে, কমে যাওয়ার কারণে দেখো এই নীল বিন্দুটা মানে গলনাঙ্কর বিন্দুটা 1 atm ছিল, এই জায়গায় 1.5 atm একটু বামে সরে আসছে। আরো যদি চাপ বাড়াইতা তাহলে আরো বামে সরে আসতো। যত বেশি চাপ বাড়াবো গলনাঙ্ক তত কমতে থাকবে, যত বেশি চাপ বাড়াবো তত গলনাঙ্ক কমতে থাকবে। বুঝতে পারছো? এবার এটার দিকে তাকাও, চাপ বাড়াইছি কত? 1.5 atm এ আছি। 1.5 atm এ যখন আছি তখন কি আমি 1 atm এর মতন 373 কেলভিন মানে 100 ডিগ্রি সেলসিয়াসে পানির গলনাঙ্ক পাবো? পাবো না। আমার একটু বেশি তাপমাত্রায় যে গলনাঙ্ক না স্ফুটনাঙ্ক পেতে হবে, তাই না? 1 atm এ যেরকম আমি 100 ডিগ্রি সেলসিয়াসে স্ফুটনাঙ্ক পাইছি, আমি যখন 1.5 atm এ তখন কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে একটু বাড়তে হবে। একটু বাইরে কোথায়? ধরো সাপোজ এখানে, এটা ধরো 106 ডিগ্রি বা 340 কেলভিন, 380 কেলভিন এরকম কিছু। হ্যাঁ, তো এই তাপমাত্রায় আমি স্ফুটনাঙ্ক পাচ্ছি। তাই দেখো আমি যখন চাপের পরিমাণ 1 atm থেকে বাড়িয়ে 1.5 atm করছি তখন গলনাঙ্কটা একটু বামে সরে গেছে কমার কারণে, স্ফুটনাঙ্কটা একটু ডানে সরে গেছে বাড়ার কারণে। এই উপরের গ্রাফটা বুঝছো কিনা বলো? এটা বুঝলেই মোটামুটি কাজ শেষ আমার। এটা বুঝলেই মোটামুটি কাজ শেষ, কারণ এরপরে আমি তৈলবিন্দু একদম ইজিলি আঁকাই ফেলতে পারবো। ঠিক আছে, জাস্ট কিছুই না, চাপ বাড়াইছি গলনাঙ্ক কমছে, স্ফুটনাঙ্ক বাড়ছে। ঠিক আছে, ক্লিয়ার? চাপ বাড়াইছি গলনাঙ্ক কমছে, স্ফুটনাঙ্ক বাড়ছে। আমরা মাথায় রাখিও এই নীল দাগটা কি? গলনাঙ্কের দাগ। হ্যাঁ, এই নীল দাগের বাম পাশে যা থাকবে সেটা কি? কি ফর্ম? বরফ। এই নীল দাগের ডান পাশে কি ফর্মে থাকবে? H2O, পানি। গলনাঙ্কের কম তাপমাত্রায় বরফ ফর্মে থাকে, গলনাঙ্কের বেশি তাপমাত্রায় পানি ফর্মে থাকে। স্ফুটনাঙ্কের বেশি তাপমাত্রায় পানি কি ফর্মে থাকবে? বাষ্প। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এবার আসো, যদি চাপ কমাই ভাইয়া তাহলে কি হবে? যদি আমরা চাপ কমাই তাহলে কি হবে? যদি চাপ কমাই তাহলে কি হবে বলো? আবার বোঝান। আচ্ছা, জিনিসটা তো একদম সহজ রে বাবা। চাপ বাড়াইলে গলনাঙ্ক কমে। চাপ বাড়ানো মানে কি? গ্রাফটা কিসের? চাপ বনাম তাপমাত্রার। চাপ বাড়ানো মানে কি? উপরে উঠবো, উপরে উঠছি। গলনাঙ্ক কমা মানে কি? তাপমাত্রা কমা। তাপমাত্রা কমা মানে কি? বামে যাবো না ডানে যাবো? ডানে গেলে তাপমাত্রা বাড়ে, বামে গেলে তাপমাত্রা কমে। বামে আসবো না? এই তো তাই তো করছি, উপরে উঠছি, বামে আসছি, কারণ চাপ বাড়াইলে গলনাঙ্ক কমে। আবার চাপ বাড়াইলে স্ফুটনাঙ্ক বাড়ে। তাহলে চাপ বাড়ানো মানে কি? ওয়াই অক্ষ বরাবর উপরে উঠবো, চাপ বাড়াইছি। স্ফুটনাঙ্ক বাড়ে, বাড়ে মানে কি? ডানে যাবো না বামে যাবো? তাপমাত্রা এক্স অক্ষে আছে, যত ডানে যাবো তত তাপমাত্রা বাড়ে,
মানে স্ফুটনাঙ্ক আমার ডানে নিতে হবে। বুঝতে পারছো? জাস্ট এই দুইটা কথাকেই এখানে প্রয়োগ করছি, আর কিছু না। এখন তোমরা আমাকে বলো কি হওয়া উচিত, দেখি কমন সেন্স কার কতটুকু গ্রো করছে। হ্যাঁ, তোমরা আমাকে বলো কি হওয়া উচিত যদি আমি চাপ কমাই সাপোজ 0.8 ATM করলাম, 1 ATM থেকেও কমাই ফেললাম 0.8 ATM, এই জায়গায় আছি। তখন আমার এই যে লাইনটা যদি টান দিই, গলনাঙ্ক কই থাকবে, স্ফুটনাঙ্ক কই থাকবে বলো দেখি। গলনাঙ্ক কই থাকবে, স্ফুটনাঙ্ক কই থাকবে? গলনাঙ্ক কি আমি এখানে আঁকবো, নাকি এখানে আঁকবো বলো? উল্টাটা হবে না? চাপ বাড়াইলে যদি গলনাঙ্ক কমে, চাপ কমাইলে কি হবে? উল্টা হওয়া উচিত না? উল্টা হওয়া উচিত। তার মানে আমরা 1 ATM এ যে জায়গায় গলনাঙ্ক পাইছিলাম, চাপ কমানোর কারণে আমার গলনাঙ্কটাকে আর একটু বাড়ায় দিতে হবে। বাড়ায় দেওয়া মানে তাপমাত্রা বাড়ায় দেওয়া, একটু ডানে যাইতে হবে, তাই না? ডানে যেতে হবে, এক্স অক্ষ বরাবর তাপমাত্রা আছে, ডানে গেলে তাপমাত্রা বাড়ে। তাহলে এখন আমরা গলনাঙ্ক পাবো হয়তো এই জায়গায়, তাই না? আবার যেহেতু চাপ বাড়াইলে স্ফুটনাঙ্ক বাড়তো, চাপ কমাইলে কি হবে? উল্টাটা হবে। চাপ কমাইলে কি হবে? চাপ বাড়াইলে স্ফুটনাঙ্ক বাড়ে, তাহলে চাপ কমাইলে স্ফুটনাঙ্ক কমা উচিত, তাই না? স্ফুটনাঙ্ক কমবে, চাপ কমাইলে কি স্ফুটনাঙ্ক কমবে। তাহলে চাপ কমাইছি, নিচে নামছি, এখন স্ফুটনাঙ্ক কমাবো। স্ফুটনাঙ্ক কমানোর জন্য আমি কি ডানে যাব নাকি বামে যাব? তাপমাত্রা কমানোর জন্য তাপমাত্রা যদি এক্স অক্ষ বরাবর যতই ডানে যায় ততই বাড়ে, আমার বামে আসতে হবে। অর্থাৎ আমার লিখতে হবে কোথায়, এই স্ফুটনাঙ্কের বিন্দুটা এখানে না, বরং এখান থেকে একটু কমাই দিতে হবে, এইখানে কোথাও। বুঝতে পারছো? তাহলে এভাবে আমি তো দুইটা চাপের জন্য করছি, একটা 1.5 ATM, একটা 0.8 ATM। এরকম করে আরো অনেক চাপ ছিল না? আরো অনেক চাপ ছিল, 1.6 ছিল, 7 ছিল, 8 ছিল, ওগুলার জন্য যদি কেউ করে, 0.7 ছিল, 0.6 ছিল, 0.5 ছিল, ওগুলার জন্য যদি কেউ করে, তাহলে এই গ্রাফটা এরকম, মানে এটা তোমার ডানে যাইতে যাইতে যতই কমাবা ততই কি ডানে যেতে থাকবে, নীলগুলা ডানে যেতে থাকবে, লালগুলা বামে আসতে থাকবে। এমন একটা বিন্দু তুমি পাবা, একদম অ্যানিমেশন দিয়ে দেখাই, অ্যানিমেশন দিয়ে দেখো। চাপ বাড়াইছিলাম, এটা বামে গেছে, ডানে গেছে। চাপ কমাইলে একটু আগে যেটা আমি আইকে দিছি আর কি সেটা, হ্যাঁ, চাপ যদি কমাই তাহলে এই নীল দাগটা একটু এ পাশে আসছে, লাল দাগটা একটু এ পাশে আসছে, তাই না? আরো যদি চাপ কমাই, চাপ কমাইতে চাপ কমাইতে এমন এক চাপে আসলাম, যেই চাপে এই নীল দাগ আর এই লাল দাগ একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে না? দেখছো ব্যাপারটা? দেখছো 1 ATM এ গলনাঙ্ক ছিল এখানে, স্ফুটনাঙ্ক ছিল এখানে। 1 ATM থেকে বেশিতে গেছো, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক আরো বেশি দূরে দূরে সরে গেছে। যখন চাপ বাড়াইছো এই দুইটা দূরে দূরে সরে যায়, যখন চাপ কমাচ্ছ তখন কাছে আসতে থাকে। এমন একটা চাপের মান আছে যেই চাপের মানে তারা একদম মিলেই যায়, নীল বিন্দু আর লাল বিন্দু, মানে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক একই তাপমাত্রায় সংঘটিত হয়। সেই বিন্দুটার নামই ট্রিপল পয়েন্ট। সেই বিন্দুটার নাম কেন ট্রিপল পয়েন্ট, খেয়াল করো। তোমরাই আমাকে বলো, গলনাঙ্কে পানি কোন অবস্থায় থাকে বলো তো দেখি। গলনাঙ্কে পানি কোন অবস্থায় থাকে? বরফ নাকি পানি, কোন অবস্থায় থাকে? গলনাঙ্কর তাপমাত্রায় কোন অবস্থায় থাকে? দুইটা অবস্থায়। পানি যারা বসো তারাও ভুল, বরফ যারা বসো তারাও ভুল, দুইটা অবস্থাতেই থাকে। গলনাঙ্ক মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H2O পানি ফর্মেও আছে, বরফ ফর্মেও আছে, ঠিক আছে? দুইটা একই সাথে বিদ্যমান। তেমনি স্ফুটনাঙ্কে পানি কোন অবস্থায় থাকে বা H2O কোন অবস্থায় থাকে? পানি ফর্ম মানে তরল ফর্মেও থাকে, বাষ্প ফর্মেও থাকে, দুইটা অবস্থায় একই সাথে বিরাজ করে। তাহলে নীল যে বিন্দুগুলো আছে সেই বিন্দুতে H2O পানি এবং বরফ দুই অবস্থায় থাকে। লাল যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোতে H2O পানি এবং বরফ, পানি এবং বাষ্প দুই অবস্থায় থাকে। তাহলে যখন নীল এবং লাল মিলে গেছে একটা বিন্দুতে আইসে, নীল বিন্দুও এখানে, লাল বিন্দু এখানে, তখন সে বরফ, পানি, বাষ্প এই তিন অবস্থায় থাকবে। এইটা যেই তাপমাত্রায় অর্জন হয় সেই তাপমাত্রাটাই হচ্ছে তৈলবিন্দু, যেটাকে আমরা পড়ছি 273। এই তাপমাত্রার মান যদি তুমি নিচে দিয়ে টান দাও, দেখবা গ্রাফে এটা কত তাপমাত্রা দেখাচ্ছে, 273.16 কেলভিন তাপমাত্রা। এই তাপমাত্রায় এসেই তারা মিলে যায়। আর এইটা তো যে কোনো চাপে হয়নি, যে কোনো চাপে হয়েছে, ধরো 273.16 কেলভিন, তো এই তাপমাত্রা এখানে H2O কি ফর্মে আছে? এই চাপটাতে 0.8 ATM চাপটাতে
পানি ফর্মে আছে, এখানেও পানি ফর্ম, এখানেও পানি ফর্ম। খালি এই যে 0.006 ATM এই চাপটাতে তুমি যখন আসছো আর এই তাপমাত্রা যখন তুমি নিশ্চিত করছো, তখনই নীল বিন্দু আর লাল বিন্দু মিলে গেছে। মানে সে পানি, বরফ, বাষ্প তিনটা অবস্থাতেই বিরাজ করতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ট্রিপল পয়েন্ট। ঠিক আছে, একদম কোর বেসিক থেকে পড়াইলাম। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে সবাই? এটা এখন এটা লিখে রাখো, এখন এটা লিখে রাখো, একে রাখো, আঁকো, এটা আঁকো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? এই নীল দাগের বাম পাশে শুধুই বরফ, নীল দাগের ডান পাশে শুধুই পানি। লাল দাগের ডান পাশে শুধুই বাষ্প, লাল দাগের বাম পাশে শুধুই পানি। নীল দাগটা বরফ প্লাস পানি, লাল দাগটা পানি প্লাস বাষ্প, আর হলুদ দাগটা বরফ, পানি, বাষ্প। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ফাইন। ঠিক আছে, আচ্ছা, এখন এই জিনিসটা যদি বুঝে যাই তাহলে আমরা কিন্তু ত্রৈধ বিন্দু সম্বন্ধে ক্লিয়ার বেসিক অ্যাচিভ করে ফেলছি, ক্লিয়ার বেসিক অ্যাচিভ করে ফেলছি। এখন এই যে বেসিকটা অ্যাচিভ করলাম, এইটার আবার একটা মানও আমরা বের করব। আমরা ট্রিপল পয়েন্ট কোন চাপে অর্জন হয়? 0.006 ATM চাপে, তাই না? এটা ত্রৈধবিন্দুর চাপও বলে, এটাকে ত্রৈধবিন্দুর চাপও বলে। তোমরা কি ATM কে প্যাসকেলে নিতে পারো? 1 ATM সমান সমান কত প্যাসকেল জানো? জানো? জানো কেউ কি জানো 1 ATM সমান সমান কত প্যাসকেল? তোমরা লিখে রাখো যারা জানো না। 1 ATM সমান সমান 101,325 প্যাসকেল। হ্যাঁ, 1 ATM সমান সমান কত পারদ চাপ এটা জানো? কত পারদ চাপ? 1 ATM বা এক বায়ুমণ্ডলীয় চাপ সমান সমান কত পারদ চাপ? 76। এক্স্যাক্টলি 76 বললে হবে না, বলবা 76 সেন্টিমিটার পারদ চাপ। এইভাবে লেখে 76 সেন্টিমিটার এইচজি। মানে কি, একটা পারদকে, এটিএম তো চাপের একক, প্যাসকেল তো চাপের একক, সেন্টিমিটার কিভাবে চাপের একক হয়? সেন্টিমিটারটা আসলে চাপের একক না, সেন্টিমিটার এইচজিটা চাপের একক। সেন্টিমিটার এইচজি জিনিসটা কি? একটা যে কোনো টিউবে তুমি 76 সেন্টিমিটার পরিমাণ পারদ ভরছো, ভরে এটাকে উল্টা করে দিছো, উল্টা করে দিয়ে আঙ্গুলের উপরে রাখো। একটা যে কোনো কলম টাইপের বস্তুর মধ্যে ধরো 76 সেন্টিমিটার হাইটের পারদ ভরছো, ভরে তুমি উল্টা করে হাতের উপরে রাখো। হাতের উপরে একটা প্রেসার দিবে না পারদটা? যতটুকু প্রেসার দেয় ওইটাই 1 ATM। যতটুকু প্রেসার দেয় 76 সেন্টিমিটার হাইটের পারদ, সেটাই 1 ATM প্রেসার। ঠিক আছে, 76 সেন্টিমিটার মানে কত মিলিমিটার ভাইয়া? 760 মিলিমিটার এইচজি। আমাদের বইতে এই 0.006 ATMটাকে এই মিলিমিটার এইচজিতে লেখা আছে। কত আছে এটা হিসাব করে বের করো তো। 1 ATM যদি 760 মিলিমিটার এইচজি হয়, তাহলে 0.006 ATM কত মিলিমিটার এইচজি? গুণ দাও, 0.006 ইন্টু 760, তাহলে এটা কিসে চলে আসবে? মিলিমিটার এইচজিতে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো কত আসে। 760 ইন্টু 0.006, তাহলে আসে 4.56 4.56 মিলিমিটার এইচজি। তাহলে ত্রৈধ বিন্দুর চাপ, এটা কি পড়ছি ভাইয়া? ত্রৈধ বিন্দুর চাপ। অনেকে ত্রৈধ বিন্দু শুধু তাপমাত্রাটাই পড়ি, চাপটা আর পড়ি না, এটাই আমি পড়াই দিলাম। হ্যাঁ, ত্রৈধ বিন্দুর চাপ 0.006 ATM, যেটাকে মিলিমিটার এইচজিতে বললে 4.56 মিলিমিটার এইচজি। যদিও আমাদের ইসাক স্যারের বইতে এটা 4.58 মিলিমিটার এইচজি দেওয়া আছে, তো এটা প্যারা নাই, মানে কাছাকাছি তো, দুইটা ক্লোজ। মানে আমরা দশমিকের পরে যতগুলো ভ্যালু নিছি, ওনার ক্ষেত্রে দশমিকের পরে হয়তো কম ভ্যালু নিছেন, সেই কারণে এই জিনিসটা একটু এদিক সেদিক আসছে। তো তোমার অপশনে থাকতে পারে ত্রৈধ বিন্দুর চাপ নিচের কোনটি, এটা অপশনে থাকলেও রাইট দিবা, এটা অপশনে থাকলেও রাইট দিবা, এটা অপশনে থাকলেও রাইট দিবা, কারণ এটা যেহেতু বইতে আছে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে। এখন একদম বলছো আগের স্লাইডটাতে একটু যান। আচ্ছা, আগের স্লাইডটাতে যাচ্ছি। এটার কথা বলছো, এটার কথা বলছো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আর দুইটা জিনিস একটু লিখে রাখো, আর দুইটা জিনিস, এটা লিখে থাকলে আর দুইটা জিনিস একটু লিখে রাখো। এই দুইটা একটু লিখে রাখো, এই দুইটা। চাপ বাড়াইলে গলনাঙ্ক কমে, চাপ বাড়াইলে স্ফুটনাঙ্ক বাড়ে তরলের ক্ষেত্রে। চাপ কমাইলে গলনাঙ্ক বাড়ে, চাপ কমাইলে স্ফুটনাঙ্ক কমে। আমি এভাবে মনে রাখতাম, আমি এত কঠিনভাবে মনে রাখতাম, আমি মনে রাখতাম এভাবে, চাপের সাথে স্ফুটনাঙ্কটা সমানুপাতিকের মতন। সমানুপাতিক বলে দিও না, সমানুপাতিকের মতন।
একটা বাড়লে আর একটা বাড়ে। চাপের সাথে গলনাঙ্কটা ব্যস্তানুপাতিকের মতন, একটা বাড়লে আর একটা কমে। ঠিক আছে, এভাবে মনে রাখতাম আর কি। বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে ফাইন, লেখা হলে বলিও, লেখা হলে বলবা। হ্যাঁ ঠিক আছে, লেখা হয়েছে, ডান। মেরিনা লিখে ফেলছে, ইস্তিয়াক লিখে ফেলছে, তনুশ্রী লিখে ফেলছে, সালসাবিল, মেহেদি, আব্দুল্লাহ লিখে ফেলছে। ফাইন, তাহলে চলো সামনের দিকে আগাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা পড়লাম। এবার আমরা যাব ওই যে ব্যবসায়, লেটস ব্যাক টু বিজনেস। হ্যাঁ, আমরা এখন থার্মোমিটার বানাবো, বানায়ে থার্মোমিটারটা বাজারজাত করার চেষ্টা করব। আজকে এক স্থির বিন্দু নীতিটাই পড়বো, ঠিক আছে? নেক্সট দিন দ্বি স্থির বিন্দু নীতিটা শুরু করব। এক স্থির বিন্দু নীতি, এক স্থির বিন্দু নীতিতে আমরা থার্মোমিটার বানাবো। দুইটা নীতি শিখছিলাম, এক স্থির বিন্দু নীতিতে থার্মোমিটার বানাবো। তো এক স্থির বিন্দু নীতিতে থার্মোমিটার বানানোর জন্য একদম ধাপে ধাপে দেখো, তোমাদের হাতে কলম আছে না, একটা কলম, পরিত্যক্ত কলম নিবা। পরিত্যক্ত কলম ধরো, নিপটা সরাই দাও, নিপটা সরাই ফেললা। হ্যাঁ, নিপটা সরাই ফেলে ওই কলমটা ট্রান্সপারেন্ট হলে ভালো দেখা যায় আর কি ভিতরে। ওই কলমটার মধ্যে ধরো, কল্পনা করো আর কি, তোমাদের হাতে তখন পারদ থাকবে না। ধরো তুমি পারদ ঢালছো, কি ঢালছো? একটা কলম নিছো, খালি শীষ ছাড়া, নিচে দিয়ে ঢাইকা রাইখে, এবার পড়ে যাবে। হ্যাঁ, ডাইকে তুমি এটার মধ্যে পারদ ঢালছো, সামনে একটা নিপ টাইপের কিছু রাইখে দিও যেন না পড়ে যাইতে পারে, নিপ বা স্টিলের কিছু। ঠিক আছে, থার্মোমিটারের যে মাথা থাকে না, ওরকম কিছু একটা স্টিলের নিপ টাইপের রেখে দিতে পারে। পারদ ঢাললাম, কলম নিলাম, ফাইন। আমার নামে থার্মোমিটার বানাবো, মানে তোমরা তোমাদের নামে থার্মোমিটার বানাবা। ঠিক আছে, এই বানানো, তোমার নেওয়া বানানো থার্মোমিটারটা কিছুই কিন্তু করো নাই, কলম নিছো, পারদ ঢালছো, দ্যাটস ইট। ওই কলমের গায়ে তুমি দাগ কাটবা। সেন্টিমিটারে চাইলে সেন্টিমিটারে দাগ কাটতে পারো, মিলিমিটারে চাইলে মিলিমিটারে দাগ কাটতে পারো। তোমার কাছে সেন্টিমিটার মিলিমিটার ভালো লাগে না, তোমার কাছে ভালো লাগে তোমার নামটা। ধরো এই যে ঋতু, ঋতুর নামে থার্মোমিটার বানাবে, ঋতু সরকার। হ্যাঁ, তো ও লিখবে কি 1 ডিগ্রি ঋতু, 2 ডিগ্রি ঋতু, 3 ডিগ্রি ঋতু, 4 ডিগ্রি, ইচ্ছা মতো। এখন এমন করিও না আবার 1 থেকে 2 যত দূরে, 2 থেকে 3 তার ডাবল দূরে, সমান সমান দূরে রাখিও। বাট তুমি তোমার নামে যে কোনো একটা দূরত্বে, ফিক্স তোমার ইচ্ছা, যেই দূরত্বে ইচ্ছা সেই দূরত্বে তুমি তোমার নামেও দাগ কাটতে পারো। তো যেমন ধরো 1 ডিগ্রি অপার, 2 ডিগ্রি অপার, 3 ডিগ্রি অপার, 1 ডিগ্রি অপূর্ব, 2 ডিগ্রি অপূর্ব, 3 ডিগ্রি অপূর্ব, এরকম ভাবে ইচ্ছা মতন দাগ কাটলাম। কিন্তু খেয়াল রাখছি যে প্রত্যেকটা দাগের মধ্যে যেন সমান ব্যবধান, নাহলে তো হইল না। হ্যাঁ, সমান ব্যবধানে দাগ কাটলাম, সেন্টিমিটারে চাইলে সেন্টিমিটার, মিলিমিটারে চাইলে মিলিমিটার, তোমার নামে চাইলে তোমার নামে। ঠিক আছে, আচ্ছা এখন তুমি এই যে থার্মোমিটারটা বানাই, পারদ ঢাললা এবং দাগ কাটলা, এখন তুমি কি করবা? এখন তুমি এই থার্মোমিটারটা দিয়ে কি, টার্গেটটা কি, থার্মোমিটারের দরকারটা কি? থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপবা। ধরো এই থার্মোমিটার দিয়ে তুমি তোমার বডিরই তাপমাত্রা মাপবা, তোমার বডিতে লাগাবা, রাইট? তার আগে একটা জায়গায় লাগাও, সেই জায়গাটা হচ্ছে এই যে পানির ত্রৈধবিন্দু, এই পানির ত্রৈধবিন্দুর গায়ে লাগাও। পানির ত্রৈধবিন্দুর গায়ে থার্মোমিটারটা লাগাইলাম, লাগানোর ফলে একটা রিডিং পাবো না? পারদটা হয় উঠে বা নাইমে এমন একটা জায়গায় তো অবস্থান করবে নাকি? তোমার এখানে তো দাগ কাটা আছে, তুমি দেখতে পাবে না কত ডিগ্রি ঋতু বা কত ডিগ্রি অপার বা কত ডিগ্রি, কত সেন্টিমিটার, মিলিমিটার, তুমি কিন্তু দেখতে পাবা, তাই না? এখানে লাগাইছি, লাগাই আমি রিডিংটা পাইছি। যেই রিডিংটা পাইছো সেই রিডিংটাকে আমরা নাম দিব কি? সেই রিডিংটাকে আমরা নাম দিব XTR। ধরো 10 পাইলা, তাহলে XTR হচ্ছে 10। কোথায় লাগানোর ফলে? ত্রৈধবিন্দুর গায়ে লাগানোর ফলে। যেহেতু ত্রৈধবিন্দুর গায়ে লাগায় এই রিডিংটা পাচ্ছি, তাই এটা ট্রিপল পয়েন্ট। ত্রৈধবিন্দু ইংলিশ কি? ট্রিপল পয়েন্ট। তাই এই রিডিংটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? XTR। টিআর কোথা থেকে আসছে? ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্টের গায়ে লাগানোতে যেই রিডিং পাই সেটা হচ্ছে XTR। ঠিক আছে, ক্লিয়ার? এক্স দিয়ে কি বোঝায়? তাপমিতিক ধর্মের মান। এক্স দিয়ে কি বোঝায়? তাপমিতিক ধর্ম। তুমি যে থার্মোমিটার বানাচ্ছ কি দিয়ে বানাচ্ছ? পারদ। পারদের তাপমিতিক ধর্ম কি মনে আছে না? ভুলে গেছো? দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রসারণ না? তো এই জন্য দৈর্ঘ্য প্রসারণের মানটাকেই আমরা XTR বলতেছি। এক্স কি লিখো? এক্স কি? তাপমিতিক ধর্ম এর মান। যদি এটা ত্রৈধবিন্দুর গায়ে লাগানো হয় তাহলে এই মানটাকে শুধু এক্স না বলে বলবো XTR। ঠিক আছে, XTR মানে কি? ত্রৈধবিন্দুর গায়ে লাগানোর ফলে যে তাপমিতিক ধর্মের মান পাই। XTR কি? ত্রৈধবিন্দুর গায়ে লাগানোর ফলে যে তাপমিতিক ধর্মের মান পাই। তাহলে লেখাটা পড়ো তো। ত্রৈধবিন্দুর তাপমাত্রা আমরা সবাই পড়ছি 273.16 কেলভিন। 273.16 কেলভিনের গায়ে লাগানোর ফলে তোমার বানানো থার্মোমিটারটা যেই মান দিচ্ছে সেই মানটাকে কি বলতেছে? XTR। এটা কি তুমি বাজারে বিক্রি করার আগেই তুমি এটা হিসাব করে ফেলতে পারবা না? বিক্রি করার আগেই
বিক্রি করার আগেই তুমি থার্মোমিটারটা বানানোর পরই তুমি এটা হিসাব করে ফেলতে পারবা কিনা? পারবা। তার মানে তুমি এই মানটা জানো। তোমার কাছে যদি থার্মোমিটার থাকে তুমি এই মানটা এই তড়িৎবিন্দুর গায়ে লাগায়ে তুমি কিন্তু জানো এই মানটা। আর 273.16 কেলভিন এটা তো আমরা জানি, ঠিক আছে। আমার থার্মোমিটার বানানোর উদ্দেশ্য কি? একটা অজানা তাপমাত্রা যেন নির্ণয় করতে পারি, তাই না? যে জিনিসের তাপমাত্রা জানি সেই জিনিসের তাপমাত্রা বের করতে লাভ নেই। আমি যে জিনিসের তাপমাত্রা জানি না সেটাই না বের করবো। তাহলে আমি এই যে আমার বানানো থার্মোমিটার বা তোমার বানানো থার্মোমিটারটাকে ধরো তুমি তোমার বডি টেম্পারেচারটা মাপতে চাচ্ছ, তোমার বডি টেম্পারেচার তুমি জানো না, ওইটা মাপতে চাচ্ছ। তো তুমি কি করবা? এই থার্মোমিটারটাকে এরপর তোমার গায়ে লাগাও। তোমার গায়ে লাগাইলা, লাগানোর কারণে তোমার বডিটা তো একটু হইলেও উষ্ণ। তাহলে তোমার বডিটার উষ্ণতার কারণে কিছু হইলেও দেখবা পারদটা উঠে নেমে অন্য একটা জায়গায় অবস্থান করতেছে। তোমার বডিতে লাগানোর ফলে তোমার বডির টেম্পারেচার তুমি বের করতে চাও, তোমার বডিতে লাগানোর ফলে সে যেই হাইটে আছে, যেই রিডিংটা সে দিচ্ছে সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স কি? যেই তাপমাত্রা মাপতে চাই, যেমন আমরা আমাদের বডির তাপমাত্রা মাপতে চাইছি, সেই তাপমাত্রার গায়ে লাগানোর ফলে, সেই তাপমাত্রার গায়ে লাগানোর ফলে যেই মানটা আমি পাইছি, যেই তাপমিতিক ধর্মের মানটা আমি পাইছি, দৈর্ঘ্যের মান, পারদ থার্মোমিটার দিয়ে বললে তো দৈর্ঘ্যের মান যেটা পাইছি সেই মানটা হচ্ছে এক্স। তাহলে দেখো তোমার কাছে যদি থার্মোমিটার থাকে, যেই বস্তুর তাপমাত্রা বের করতে চাও সেই বস্তুর গায়ে যদি লাগাও, তাহলে তুমি এইটা কিন্তু জানো, তাই না? গায়ে লাগানোর ফলে রিডিং দেখে তুমি এটা জানো না, এটা জানো। তুমি জানো না কি? তুমি জানো না এইটা, রাইট? তোমার এখন একমাত্র অজানা রাশিকে টি, তুমি টিটাকে বের করতে চাও। তাহলে চলো টিটাকে বের করি আমরা। টিটাকে বের করা খুবই সহজ কাজ, খুবই 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 সহজ কাজ। কিভাবে বের করে দেখো, সূত্রটা হলো এক স্থির বিন্দু নীতির সূত্রটা হলো এক্স আর টি পরস্পর সমানুপাতিক, তাপমিতিক ধর্ম সমানুপাতিক তাপমাত্রা, তাপমিতিক ধর্ম সমানুপাতিক তাপমাত্রা। যত বেশি তাপমাত্রা তত বেশি তাপমিতিক ধর্ম, যত কম তাপমাত্রা তত কম তাপমিতিক ধর্ম। এইটাই হচ্ছে সূত্র। এই সূত্রটা থেকে আমরা এইভাবে লিখতে পারি কি, এটা ত্রৈধ বিন্দুর জন্য, বা এইভাবে লিখতে পারি, প্রথমত এটাকে এইভাবে লেখা দাও। সমানুপাতিক থেকে সমান সমান দিলে কি আসবে ভাইয়া? একটা ধ্রুবক আসবে কিনা? একটা ধ্রুবক আসবে কিনা? ধ্রুবক আসবে, একটা ধ্রুবক আসবে। ত্রৈধ বিন্দুর জন্য এই ফর্মুলাটা যদি লিখতে চাও, ত্রৈধ বিন্দুর জন্য, ত্রৈধ বিন্দুর তাপমাত্রার মান কত, তাপমিতিক ধর্মের মান কত? এক্স টি আর। ত্রৈধ বিন্দুর তাপমাত্রার মানটা কত? তাপমাত্রার মানটা হচ্ছে 273.16 কেলভিন, নাকি 273.16 কেলভিন, ঠিক আছে। এখন নির্ণেয় তাপমাত্রার জন্য, নির্ণেয় তাপমাত্রার জন্য নির্ণেয় তাপমাত্রা মানে কি? তোমার বডির টেম্পারেচারের জন্য আর কি, ঠিক আছে। তোমার বডিতে লাগানোর ফলে যেই তাপমিতিক ধর্ম পাইছো সেটার মানটা কত? জানি এক্স ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা বসাও, এই ফর্মুলাটাই দেখে দেখে বসাচ্ছ, হ্যাঁ। কে হচ্ছে ধ্রুবক আর টি হচ্ছে কি? তোমার বডির টেম্পারেচার। তাহলে এই যে দুইটা সম্পর্ক পাইলে না, পাইছো, দুইটা সম্পর্ককে ভাগ দাও, দুইটা সম্পর্ককে ভাগ দাও, দুইটা সম্পর্ককে ভাগ দাও। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও, 2 নাম্বার ইকুয়েশন ভাগ 1 নাম্বার ইকুয়েশন দাও। 2 নাম্বার ইকুয়েশন ভাগ 1 নাম্বার ইকুয়েশন তুমি যদি দাও, তাহলে তুমি কি পাবা? টি বাই 273.16 ইজ ইকুয়াল টু কত? এক্স বাই এক্স টি আর, রাইট? এই হিসাব পাচ্ছ না? আমি বাম পক্ষটা এই পাশে লিখছি, ডান পক্ষটা এই পাশে লিখছি, একই কথা, তুমি আগে পরে লিখো, কোনো সমস্যা নেই। টি বাই 200 দিয়ে, কারণ কে কে তো কাটাকাটি, কে আর কে কাটাকাটি, এটা ভাগ এটা দিছো। টি বাই 273.16 ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স টি আর। এখান থেকে আমার লাগবে কাকে? টিটাকে। তাহলে এই সম্পর্কটা একটু সাজায় গুছায় যদি কেউ লেখো, সাজায় গুছায় কেউ লিখলে কি লিখতে পারো? এই সম্পর্কটাকে লেখা যায় এই রকম, টিটাকে এক পাশে করে বাকি সব কিছুকে অন্য পাশে করে ফেললে টি ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স টি আর ইন্টু কত? 273.16। তাহলে এখন এখানে দেখো তোমার এক্স কে জানো কিনা? জানো। এক্স টি আর কে জানো কিনা? জানো। এক্সও জানি, এক্স টি আরও জানি। এই দুইটা জিনিস যদি আমার হাতে থার্মোমিটার থেকে আমি বের করতে পারবো ইজিলি, বডির গায়ে লাগায়, রাইট? এই দুইটা জিনিস জানলে, এগুলো যদি বসাই দাও, বসাই দিলে তুমি এটাকে জেনে যাবা কিনা? ইয়েস, এটাকে জেনে যাবা। কোন এককে তুমি জানবা? কোন এককে তুমি জানবা? এটাকে তুমি কেলভিন এককে জেনে যাবা। তাহলে দেখো একটা অজানা তাপমাত্রা মাপতে পারলাম কিনা, একটা অজানা তাপমাত্রা মাপতে পারলাম কিনা? পারলাম। তার মানে এখন
না খেয়ে মরার সুযোগ নাই। যদি কিছু নাও পারি থার্মোমিটার বানানো শুরু করে দিবা। হ্যাঁ, যদি কিছু নাও পারো জীবনে থার্মোমিটার বানানো শুরু করে দিবা, অ্যাটলিস্ট খেয়ে পরে বাঁচতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমরা এই এক স্থির বিন্দু নীতিতে কিচ্ছু লাগে না, খালি কিছু পারত, কিছু একটা কলমের খালি মাথা আর একটা নিব ধরো রাইখে দিলা, আর তোমার নামে দাগ কাইটে দিলা, তোমার নিজের ব্র্যান্ডিংও হইলো এবং বড় লোকও হইলা। ঠিক আছে, খুবই কম দামে বিক্রি করলা। বাজারে ধরো যে থার্মোমিটার 200 টাকা দিয়ে বিক্রি হয়, তুমি বিক্রি করলা 50 টাকা দিয়ে। ওইভাবেই খরচটা অ্যাডজাস্ট করলা, তাইলেই তো তুমি বাজারে পরে ডিলারশিপ নিয়ে নিলা, সবগুলা ফার্মেসিতে তোমার বানানো থার্মোমিটারটা যেতে থাকবে, তাই না? তো আলটিমেটলি আমরা এইভাবে ত্রৈধবিন্দু এক স্থির বিন্দু নীতি কাজে লাগায় থার্মোমিটার বানাই ফেলতে পারি। তো এখন আসো পড়ার কথায়, কি জানা রাখা লাগবে পড়ার জন্য? এটা হচ্ছে ডিরাইভেশন, এইটা লাগবে না, লাগবে কেবল এই লাইনটা, এইটা খালি লাগবে। এইটা হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে আমরা এক স্থির বিন্দু নীতি কাজে লাগায় আমরা অজানা তাপমাত্রা নির্ণয় করতে পারবো। পরিচয়গুলো একটু লিখি আমরা সবাই একসাথে, পরিচয়গুলো একটু লিখি একসাথে ভাইয়া। টি এর পরিচয় নির্ণেয় তাপমাত্রা, এক্স এর পরিচয় নির্ণেয় তাপমাত্রায় তাপমিতিক ধর্ম, মানে যেই তাপমাত্রা নির্ণয় করতে চাচ্ছি সেই তাপমাত্রায় তাপমিতিক ধর্ম। ঠিক আছে, আর এক্স টি আর এর পরিচয় কি? এক্স টি আর এর পরিচয় হলো ত্রৈধ বিন্দুর তাপমাত্রায় তাপমিতিক ধর্ম। বুঝতে পারছো? ক্লিয়ার? বাস, চলো এই কনসেপ্টগুলো কি কি ম্যাথ আসছে বিগত সালগুলোতে সেগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, এখানে কোন এককে আসবে? যেহেতু এটা তুমি 273.16 কেলভিন এককে বসাইছো, এটা কেলভিন এককে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তুমি এখন এই যে থার্মোমিটারটা বানাইছো, এই থার্মোমিটারটা যখন মানুষকে বিক্রি করবা কি করবা জানো? এক্স টি আর এর ভ্যালুটা তুমি আগেই বের করে নিবা, আগেই বের করে নিবা ল্যাবে, তোমার ফ্যাক্টরিতে তুমি আগেই বের করে, ফ্যাক্টরি মানে কি বাসায় আর কি, তোমার বাসায় আগেই বের করে নিবা। বাসায় বের করে যে মানটা আছে ওটা দিয়ে দিবা, লিখে দিবা এক্স। তুমি বলে দিবা যে আপনারা যখন গায়ে লাগাবেন, গায়ে লাগানোর পরে এক্স এর মানে যে মানটা পাবেন সেই মানটা এই ফর্মুলাও দিয়ে দিবা, তাদেরকে একটা ম্যানুয়ালে দিয়ে দিবা, দিয়ে বলবা এক্স এর মধ্যে বসাবেন, বসায় হিসাব করবেন এক্স বাই এই ভ্যালুটা ইন্টু 273.16 কেলভিন x6, তাহলে হিসাব করে যেই মানটা আসবে ওইটাই হচ্ছে কি আপনার নির্ণেয় ক্যালভিনের তাপমাত্রা। কেউ আর কিনবে না? কিনবে। বাঙালিকে যদি 200 টাকার জিনিস 50 টাকায় দাও অবশ্যই কিনবে। এই তো বুঝলা না ব্যবসা? তুমি একটু একটা ছোট্ট কাজ এটা করতেই পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ম্যানুয়াল থার্মোমিটার কিন্তু দাম তো কম, তাই না? ঠিক আছে, ওকে ফাইন। এবার চলো সামনের দিকে আগে। তাহলে আমরা এটা নিয়ে কি কি ম্যাথ আসতে পারে সেটা একটু দেখি, চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ স্টার্ট করি। সবাই এই ম্যাথটা তুলে ফেলো, এটাতে টাইমার দেওয়ারও দরকার নাই, কারণ এটা পিচ্চি ম্যাথ, একদম পিচ্চি ম্যাথ। তোলা হলে ডান বলিও, তাহলে আমি করা শুরু করব। তোলা হলে ডান বলবা, আমি করা শুরু করবো এরপরে। তোলা হলে ডান বলবা, একদম পিচ্চি ম্যাথ। এটা কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, যদিও মনে হচ্ছে পিচ্চি, বাট এটা কিন্তু অ্যাডমিশনের এমসিকিউ গুলোতে আসে। ঠিক আছে, কি বলছে? পানির ত্রৈধ বিন্দুতে কোনো রোধ থার্মোমিটার, এতক্ষণ পর্যন্ত আমরা পারদ থার্মোমিটার নিয়ে কথা বলছি, এখন রোধ থার্মোমিটারের ম্যাথ। কোনো সমস্যা নাই, সূত্র একই, সূত্র একই, কনসেপ্ট একই। ঠিক আছে, ক্লিয়ার? দেখো কি বলছে, পানির ত্রৈধ বিন্দুতে কোনো রোধ থার্মোমিটারের রোধ, এটা কত? এটা কি প্রথমত দেখি বুঝতে হবে এটা কিসের মান, এটা কিসের মান? তাপমিতিক ধর্ম না তাপমাত্রা? বলো, রোধ কিসের মান? তাপমিতিক ধর্মের মান না তাপমাত্রার মান? অবশ্যই তাপমিতিক ধর্মের মান, এটা এক্স। এখন এক্স বলবা নাকি এক্স টি আর বলবা? কোন বিন্দুতে বা কোন তাপমাত্রায়? ত্রৈধ বিন্দুতে। তাহলে এটা কি এক্স টি আর, এক্স টি আর দেওয়া আছে। যখন রোধ বিষম, মানে কোনো একটা বস্তুর গায়ে লাগাই হয়তো বিষম পাওয়া গেছে আর কি, যখন রোধ বিষম, এটা একটা অজানা জায়গায় লাগানোর ফলে এই তাপমিতিক ধর্মের মান পাইছি, হ্যাঁ, তখন তাপমাত্রা কত, মানে এই তাপমিতিক ধর্মের মানটা কত তাপমাত্রায় দেখাবে সেটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, তো খুবই সহজ প্রশ্ন। তো তুমি ফর্মুলা জানো, ফর্মুলা কি? টি ইকুয়াল টু এক্স বাই এক্স টি আর ইন্টু কত? 273.16। বাস, তুমি ভ্যালুগুলো বসাই দিলেই জব ডান। ভ্যালুগুলো বসাই দাও। এক্স এর ভ্যালু হচ্ছে 20,
এক্স টি আর এর ভ্যালু হচ্ছে 10, এটা কত 273.16, তাহলে 20 আর 10 যে 2 থাকবে, তাহলে এটা 2 দিয়ে গুণ দিও, 16 রে 2 দিয়ে গুণ দিলে 32, হ্যাঁ 273 রে 2 দিয়ে গুণ দিলে কত 546, 546.32 কেলভিন। বাস হয়ে গেছে, এই যে নির্ণয় তাপমাত্রা চলে আসছে, এই হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছি, খুবই সহজ। এমসিকিউতে আসে এগুলো, এগুলো প্রিলি স্ট্যান্ডার্ড, বুয়েট প্রিলি, ঠিক আছে, প্রিলি স্ট্যান্ডার্ড ম্যাথ, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা এই অবশ্য দুইটা কি সেম হবে কবে? হ্যাঁ, থার্মোমিটার একটা হইলে তাপমেদিক ধর্মও একটা, তাপমেদিক ধর্ম একটা হইলে অবশ্যই এই তাপমেদিক ধর্ম এই তাপমেদিক ধর্মের একক সেম হবে। আচ্ছা এবার আরেকটা করি, চলো আরেকটা করি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক নাও, এরপর আরেকটা করতেছি, এটা হোমওয়ার্ক লেখো, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট। তাপ জিগল আর থার্মোকাপল একই, হ্যাঁ একই কথা। ওকে ঠিক আছে, এটা পারবা, এটা ভ্যালু বসাইলেই হয়ে যাবে, এটার অ্যান্সার আমি দিয়ে রাখবো। এইটা করি, একটা ভালো ম্যাথ, সবাই এটা তুলে ফেলো, সবাই এই ম্যাথটা তুলে ফেলো। 1 মিনিট টাইম দিলাম তোলার। তোলা হলে বলবা। দেখো এখানে কি বলছে, এখানে কয়টা থার্মোমিটার? এখানে দুইটা থার্মোমিটার, একটা হচ্ছে এ থার্মোমিটার, একটা হচ্ছে বি থার্মোমিটার। থার্মোমিটার কয়টা? থার্মোমিটার দুইটা। বলছে দুটি পরম স্কেল, মানে দুইটা থার্মোমিটার এ ও বি তে জলের ত্রিদশা বিন্দু মানে ত্রৈধ বিন্দুর তাপমাত্রার মান দেওয়া আছে। এ থার্মোমিটারের তাপমাত্রার মান, এই থার্মোমিটারটা একটা আননোন থার্মোমিটার, এটার তাপমাত্রা ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, তাইলে এটা কি দেওয়া বলতো? টি টি আর এ, তাই না? এ বিন্দুতে থার্মোমিটারের তাপমাত্রার মান, এটা কি বি বিন্দুতে থার্মোমিটারের ত্রৈধ বিন্দুর তাপমাত্রার মান, ঠিক আছে, টি টি আর বি। একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, 0 ডিগ্রি সেলসিয়াস আর 273 কেলভিন দুইটা তাপমাত্রা কি একই তাপমাত্রা নাকি ভিন্ন তাপমাত্রা বলো তো? 273 কেলভিন তাপমাত্রা আর 0 ডিগ্রি সেলসিয়াস আর 32 ডিগ্রি ফারেনহাইট এরা সবাই একই তাপমাত্রা। তাপমাত্রাটা একই, মান ভিন্ন, হয় না? তুমি মানুষ একটা, তোমার বাসায় তোমাকে আদর করে একটা নামে ডাকে, তোমার বন্ধুরা তোমাকে দুষ্টামি করে একটা নামে ডাকে, তোমার স্যার তোমাকে দুষ্টামি করে আরেকটা নামে ডাকে, হতে পারে না? কিন্তু মানুষ তো তুমি একটাই, কিন্তু নাম তোমার অনেকগুলা, তাই না? তেমনি তাপমাত্রা এখানে একটাই, 273 কেলভিন বলো 0 ডিগ্রি সেলসিয়াস বলো, তাপমাত্রা একটাই। কেলভিন আদর করে তাকে 273 ডাকছে, ডিগ্রি বিজ্ঞানী সেলসিয়াস তাকে আদর করে 0 ডাকছে, রাইট? কিন্তু জিনিস একটাই। তেমনি এখানে আমরা কি করতেছি বলতো? দুইটি পরম স্কেলে দুইটাতেই ত্রিদশা বিন্দু অর্থাৎ ত্রৈধ বিন্দু, অর্থাৎ কি ওই যে আমরা যে চিত্রটা দেখছিলাম, এই যে এইটা, এই পিচ্চি কোনটা পিচ্চি, এই জিনিসটা, এইটার গায়ে এ স্কেলটা লাগাইলে একটা মান, এটা হচ্ছে বিজ্ঞানী এ ধরো তার হিসাব মতো আদর করে ত্রৈধ বিন্দুকে এত মানে ডাকছে, হ্যাঁ। বি স্কেলটা লাগাইলে আরেকটা মান, কিন্তু জিনিস একটাই, তাপমাত্রাও একটাই, খালি মান দুই স্কেলে দুইটা, ঠিক আছে? এটাকে কনফিউজ করবা না কিন্তু, জিনিস একটাই, তাপমাত্রাও একটাই, খালি
একটা স্কেলে ওইটাকে 200A এই মানে ডাকা, আরেকটা থার্মোমিটারে এটাকে 350B এই মানে ডাকা। ঠিক আছে, দুইটা তাপমাত্রা কিন্তু একই বস্তুর একই অবস্থার তাপমাত্রা। ওকে, বলছে টিএ ও টিবি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। মানে কি, মানে তুমি যদি এ থার্মোমিটারে কোনো একটা বস্তুর তাপমাত্রার মান মাপো, সেটা দিয়ে জানো বি থার্মোমিটারে এমন একটা সূত্র দাঁড় করাইতে বলছো তোমাকে, যেই সূত্রতে এ থার্মোমিটারের একটা মান জানলে বি থার্মোমিটারের ওই মানটা কত, বি থার্মোমিটারের একটা মান জানলে এ থার্মোমিটারের একটা মান ওই মানটা কত, এরকম একটা সূত্র বা সমীকরণ তোমাকে দাঁড় করাইতে বলছে। ঠিক আছে, জিনিসটা খুবই সহজ, কঠিন লাগলেও প্রশ্নটা আসলে সহজ। দেখো, এটাও অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। আমরা সবাই এই রকম একটা জিনিস পড়ছিলাম একটু আগে, পড়ছিলাম ডিরাইভেশনটার সময় পড়ছি। এই যে মনে আছে x সমানুপাতিক t ছিল, এখান থেকে আমরা x সমান সমান kt, x সমান সমান kt লিখছিলাম। তারপরে আমরা দুইটা ক্ষেত্রে তড়িৎবিন্দুর ক্ষেত্রে একবার লিখছিলাম, আরেকটা তাপমাত্রার ক্ষেত্রে একবার লিখছিলাম, লিখে দেন ভাগ করছি, এরকম একটা জিনিস আছে। তারপরে আমরা টি ইকুয়াল টু জিনিসটা বের করছি। এই লেখাটা বুঝছো কিনা বলো? এই লেখাটা একটু আগে ডিরাইভেশনের সময় লিখছি। এই লেখাটা বুঝছো? এই লেখাটা বুঝছো? ওকে ফাইন। এই লেখাটা যদি বুঝে থাকো, এই সম্পর্কটাকে কাজে লাগাবো আমরা, এই সম্পর্কটাকে কাজে লাগাবো। খালি আগে আমরা 273.16 কেলভিন লিখছিলাম, কারণ আগে কেলভিন স্কেলে আমরা মাপছি, এখন তো কেলভিন স্কেল নাই। এখন কোন স্কেল আছে? এখন এ স্কেল আর বি স্কেল। তাই আমরা মান লিখতেছি না, আমরা টিটিআর লিখলাম 273.16 এর জায়গায় টিটিআর। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এই সূত্রটা এমন কি বলা, এই সূত্রটা শুধুমাত্র কেলভিন স্কেলের জন্য প্রযোজ্য। এই সূত্রটা যে কোনো থার্মোমিটার সবার জন্য প্রযোজ্য। আমরা একটা বাসা বাড়িতে থার্মোমিটার বানাইছি, তার জন্যও তো এটা প্রযোজ্য। এটা তো সবার জন্য প্রযোজ্য, সব থার্মোমিটারের জন্যই প্রযোজ্য। এটা এ স্কেলের জন্য প্রযোজ্য, বি স্কেলের জন্য প্রযোজ্য। তাহলে এই সূত্রটা চলো আমরা এ স্কেলের জন্য একবার অ্যাপ্লাই করি, বি স্কেলের জন্য একবার অ্যাপ্লাই করি। থার্মোমিটারকে স্কেলও ডাকে, বুঝছো? থার্মোমিটার দিয়ে পরিমাপ করে না, পরিমাপ করার স্কেল থার্মোমিটার, সো এর জন্য এ স্কেল বলতেছি। ঠিক আছে, এ স্কেলের জন্য যদি এই সূত্রটা লিখি, তাহলে কি লিখবো ভাইয়া? x/xtr ইজ ইকুয়াল টু এ স্কেলের তাপমাত্রার মান যখন তাপমিতিক ধর্ম x, এ স্কেলের তাপমিতিক ধর্মের মান, এ স্কেলের তৈধবিন্দুর তাপমাত্রার মান যখন তাপমিতিক ধর্ম xtr। খালি কিছুই করি নাই, এই সূত্রটা লিখছি এ স্কেলের জন্য লিখছি। একইভাবে এই সূত্রটা বি স্কেলের জন্য লেখো। বি স্কেলের জন্য যদি লেখো, তাহলে কি লিখবা? x/xtr, বি স্কেলের তাপমাত্রা টিবি, বি স্কেলের তাপমিতিক ধর্ম টিটিআর, বি স্কেলের তৈধবিন্দুর তাপমাত্রা টিটিআরবি। ঠিক আছে, ট্রিপল পয়েন্ট টেম্পারেচার অফ বি, ট্রিপল পয়েন্ট টেম্পারেচার অফ এ। ঠিক আছে, এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, ভাইয়া এই জিনিসগুলোতে এ বি লিখলেন না কেন, এক্স গুলাতে লিখলেন না কেন? এক্স কি? এক্স হচ্ছে তাপমিতিক ধর্ম। এখন এই যে একটু আগে ঋতুর নাম নিছিলাম, আমার নাম নিছিলাম, অপূর্ব দাদার নাম নিছিলাম। আমি যদি একটা পারদ নিয়ে আমার মতন দাগ কাটি, অপূর্ব দাদা যদি অপূর্ব দাদার নামে দাগ কাটে, ঋতু যদি ঋতুর নামে দাগ কাটে, সবাই কি ব্যবহার করছি? পারদই ব্যবহার করছি। সবাই কি একই তাপমিতিক বস্তু ব্যবহার করছি না? একই তাপমিতিক বস্তু যদি ব্যবহার করি, পারদ কি জানে যে ও যেই কলমটার মধ্যে রাখা আছে সেই কলমটার বাইরে কত কে দাগ কাটছে, কত এককে দাগ কাটছে? সে কি জানে? পারদ নিজে কি জানে? পারদ জানে তাকে গরম দিলে সে প্রসারণ হবে, তাকে ঠান্ডা দিলে সে সংকোচন হবে, তাকে একটা সুনির্দিষ্ট পরিমাণ গরম দিলে সে সুনির্দিষ্ট পরিমাণই প্রসারণ হবে, একটা সুনির্দিষ্ট পরিমাণ ঠান্ডা দিলে সে সুনির্দিষ্ট পরিমাণই সংকোচন হবে। সে কিন্তু জানে না বাইরে কার নামে দাগ কাটা, ডিগ্রি সেলসিয়াসের নামে, ক্যালভিনের নামে, এ স্কেলের নামে, বি স্কেলের নামে, ঋতুর নামে, না অপারের নামে, না অপূর্বর নামে। এই জিনিসটা কিন্তু জানে না। পারদ জানে ঠান্ডা পাইলে সংকোচন হব, গরম পাইলে প্রসারণ হব। তাইলে এই এক্স গুলো কার উপর ডিপেন্ড করে? এই এক্স গুলো তাপমিতিক বস্তুর তাপমিতিক ধর্মের মান। তো এইটা কিন্তু জানে না সে এ স্কেলে আছে না বি স্কেলে আছে। আর যেহেতু আমরা ত্রৈধবিন্দু মানকে একটা সুনির্দিষ্ট তাপমাত্রার গায়ে লাগাচ্ছি, একটা সুনির্দিষ্ট তাপমাত্রার গায়ে লাগাচ্ছি। ধরে নাও ত্রৈধবিন্দুর গায়ে এ স্কেলটা লাগাইছি একবার, ত্রৈধবিন্দুর গায়ে বি স্কেলটা গায়ে লাগাইছি একবার। উভয় ক্ষেত্রেই কিন্তু কি সমানে সমান এক্সটিআর পাবো।
আবার এই দুইটা থার্মোমিটার দিয়ে আমরা ধরো একই জিনিসের তাপমাত্রা মাপতেছি, আমরা কি একই জিনিসের তাপমাত্রা মাপতেছি, তাহলে এই দুইটা থার্মোমিটার দিয়ে যেই অজানা, ধরো এই দুইটা থার্মোমিটার দিয়ে আমার গায়ের তাপমাত্রা মাপতেছি, তাহলে এ স্কেলটা আমার গায়ে লাগাইলে যেই পরিমাণের পারদ প্রসারণ হবে, বি স্কেলটাও আমার গায়ে লাগাইলে সেই পরিমাণেরই পারদ প্রসারণ হবে। তার মানে এই বাম পক্ষ যেটা আছে না, সেটা স্কেল ওয়াইজ ডিফারেন্ট হবে না, এটা সকল স্কেলের জন্য সেম, সকল স্কেল, আই মেন্ট এভরি স্কেল। তুমি একটা থার্মোমিটারও যদি বানাও সেটার জন্য যা আসবে, আমি একটা থার্মোমিটারও বানাই সেটার জন্য তাই আসবে। এমন তো না যে আমি একটা থার্মোমিটার বানাইলে ওটা তাপমাত্রা কম বেশি দেয় তোমার চেয়ে, সেমই দিবে, তাই না? মানে জ্বরটা তো একই পরিমাণ, হ্যাঁ আমার মানটা ধরো 0 না বলে 273 বলছি, কিন্তু এমন না তো তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, গরমের পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। 273 কেলভিন বললে যেই পরিমাণের গরম, 0 ডিগ্রি সেলসিয়াস বলে সেই পরিমাণেরই গরম, তাই না? তো আলটিমেটলি এই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে না, এটা একটা বেসিক। তাহলে বেসিকটা কি শিখলা? তাপমিতিক ধর্ম কোন থার্মোমিটারে ব্যবহার করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে না, সে ডিপেন্ড করে শুধুমাত্র তাপমিতিক বস্তু এবং তাপমিতিক বস্তুর যে প্রসারণ বা সংকোচন ওই মানটা, এক্স আসলে ওই মানটাই। তো এটা কোন থার্মোমিটারে তুমি তাকে ভরতেছো সেটার উপরে ডিপেন্ড করে না, তো এই জিনিসটা চেঞ্জ হবে না। তো এই জিনিসটা যদি চেঞ্জ না হয় তাহলে তো তোমার জন্য এখন খেলা ইজি। এক্স বাই এক্স টি আর ইজ ইকুয়াল টু পাইছো এখানে টি এ বাই টি আর এ, এক্স বাই এক্স টি আর এখানে পাইছো টিবি বাই টি আর এ। তাহলে যেহেতু বাম পক্ষ একই জিনিস, ডান পক্ষ আলাদা জিনিস, তাহলে ডান পক্ষগুলো অবশ্যই সমান, বাম পক্ষ দুটো যেহেতু সমান তাহলে ডান পক্ষ অবশ্যই সমান। তাহলে আমরা বলতে পারি না এরকম টি এ বাই টি আর এ, টি টি আর এ ইজ ইকুয়াল টু টি বি ডিভাইড বাই টি টি আর বি, বলতে পারি? জাস্ট ডান পক্ষ বাম পক্ষগুলো যেহেতু সেম টু সেম, উভয়ই এক্স বাই এক্স টি আর, তাহলে এই দুইটা জিনিস অবশ্যই পরস্পর সমান। এই দুইটা জিনিস পরস্পর সমান হলে তোমার এখন কাজ হবে জাস্ট ভ্যালুগুলো বসায় দেওয়া, ভ্যালুগুলো বসায় দাও। টি এ জানো না কত, রেখে দাও। টি আর এ তো তুমি জানো, টি টি আর এ জানো না, জানো 200 এ, ঠিক আছে? আর এখানে টিভি তুমি জানো না, বা টি টি আর বি তুমি জানো 350 বি, ঠিক আছে? এখন তুমি এখানে শুধু ভ্যালু বসো, শুধু এল এ বি লেখা লাগবে না, শুধু ভ্যালু, শুধু ভ্যালু বসাইলেই হবে। তাহলে এখন তুমি এখানে 200 আর 350 যদি কাটাকাটি করো, তাহলে 50 দিয়ে কাটাকাটি গেলে এখানে কত থাকবে 4, এখানে কত থাকবে 7। তাহলে তোমার একটু পক্ষান্তর করে টি এটাকে এক পাশে করে বাকি সব কিছুকে অন্য পাশে পাঠিয়ে দিলে কি আসবে? 4/7 টিভি। এই সূত্রটাই সেই সূত্র যেটা স্যাররা চাচ্ছিল। এই সূত্রটা দিয়ে ধরো তোমাকে বলল বি থার্মোমিটার দিয়ে কোনো এক তাপমাত্রার মান পাওয়া গেছে 400 বি, 400 বি। এ থার্মোমিটার দিয়ে ওই বস্তুর তাপমাত্রা মাপলে কত পাইতা? কই যাবা? এই সূত্রে যাবা। টিবি এর জায়গায় 400 বি না, টিবি এর জায়গায় 400 লিখে দিবা। লিখে দিয়ে হিসাব করে যা পাবা সেটাই হচ্ছে কি এ থার্মোমিটারে ওই একই বস্তুর তাপমাত্রা মাপলে যা পাচ্ছি সেই মানটা টি এ হিসেবে চলে আসবে। এই সূত্র দিয়ে টি এর মান জানলে ওই ধরো কোনো বস্তুর তাপমাত্রা তুমি এ থার্মোমিটার দিয়ে মাপলা, মাইপে যে মানটা পাইছো, এ থার্মোমিটার দিয়ে মাপার কারণে যে মানটা পাইছো এটা হচ্ছে টি এ। টি এর জায়গায় এটা বসাইলে টিবি এর জায়গায় কি পেয়ে যাবা? বি থার্মোমিটার দিয়ে ওই বস্তুর তাপমাত্রা মাপলে যা মান আসতো সেটা পেয়ে যাবা। তাহলে এই সূত্রটা দুইটা থার্মোমিটারের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত পারবো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত পারবো, এই পর্যন্তই আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা দ্বি-স্থির বিন্দু নীতি দিয়ে শুরু করব। দ্বি-স্থির বিন্দু নীতি দিয়েও কিন্তু থার্মোমিটার বানানো শেখাবো, আর ওইটাই বেশি ব্যবহার হয়। দ্বি-স্থির বিন্দু নীতির থার্মোমিটারটাই বেশি ব্যবহার হয়। এক স্থির বিন্দু নীতি দিয়ে তো আমরা শুধু কেলভিন পর্যন্ত মাপি, বাট দ্বি-স্থির বিন্দু নীতি দিয়ে আমরা কেলভিন না, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট সেগুলোও মাপতে পাবো। নেক্সট ক্লাসে আরও বেশি ধনী হওয়ার প্রসেস শেখাবো, ঠিক আছে? দ্বি-স্থির বিন্দু নীতিতে থার্মোমিটার বানানো শেখাবো, ঠিক আছে? ক্লিয়ার? আজকে ক্লাসটা তাহলে এ পর্যন্ত রাখি। আজকে ফার্স্ট ক্লাস থার্মোডাইনামিক্সের, তাই খুব বেশি একটা পড়াইলাম না, যতটুকু পড়াইছি ততটুকুই ভালো করে মনে রাখতে পারলে অনেক, ঠিক আছে? ওকে ফাইন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে।